আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফিজিক্সের একদম সহজ একটি চ্যাপ্টার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এজন্যই সহজ বললাম। এটা একাডেমিকে তোমরা যতটা প্যারা খেয়েছো, কিন্তু অ্যাডমিশনে কিন্তু অনেক সহজ। কারণ অ্যাডমিশনে এখান থেকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন খুবই কম আসে, থিওরিটিক্যাল কোশ্চেন আসে এবং একদম বেসিক থেকে খুঁটিনাটি কোশ্চেন আসে। তো বেসিক থেকে যে খুঁটিনাটি প্রশ্ন আসে না, তো এই জিনিসগুলো আজকে আমি তোমাদেরকে এই ক্লাসে সবটাই পড়িয়ে দিব। তো তোমরা জাস্ট আমার সাথে লেগে থাকলেই হবে, যে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব ইজিলি সলভ করতে পারবা। কে কোথা থেকে জয়েন করেছো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আমি ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করি, তারপরে ক্লাসটা শুরু করে দিব। ওকে, সবাই একটু কষ্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস দেখছো। ওকে, কি অবস্থা তোমাদের? পরীক্ষার ডেট তো একের পর এক দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তোমাদের আর বেশি দিন সময় নাই, অল্প কিছুদিন সময় আছে। তো এর মধ্যে তোমাদের কিন্তু প্রিপারেশন কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, বুঝছো? বেশি সময় নেওয়া যাবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমার প্রস্তুতি সম্পন্ন করে ফেলতে হবে, ঠিক আছে? দেখি কে কে জয়েন করে ফেলছো, একটু দেখি। তোমরা যারা জয়েন করেছো সবাই একটু ফার্স্ট কমেন্টে জানাও। তোমরা জাস্ট একটু কমেন্টে জানাও যে ভাইয়ার ভয়েসটা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং এই যে বোর্ডের লেখাগুলা স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো দেখো, আজকে কিন্তু আমি তোমাদের কি কি পড়াবো একটু খেয়াল করে দেখো। যে এই যে টাইপ, আমি একদম টাইপ ভিত্তিক পড়াবো। হ্যাঁ, প্রত্যেকটা টাইপ ধরে ধরে সলভ করাবো। প্রথমে আমাদের টাইপ অনেক কি আছে, ব্যান্ড তত্ত্ব, অর্ধপরিবাহী ধারণা। দেখো, প্রথম টাইপে মানে প্রথমে আমরা কি করব বলো তো, একদম শুরু থেকে। তুমি যদি একাডেমিকে এটা নাও পড়ে থাকো, বাট এই ক্লাসটা যদি করো, তারপরে তুমি এখান থেকে বিশ্ববিদ্যালয় লেভেলে যে কোশ্চেনগুলো আসে সেগুলো তোমরা সলভ করে ফেলবা। এই অধ্যায়ের অর্ধেক কিন্তু তোমরা জানো যে সংখ্যা পদ্ধতি, লজিক গেট, যেটা তোমরা আইসিটিতে পড়েছো, তাই না? তো এই জন্য আমাদের প্যারা নেওয়ার কিছু নাই, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এক থেকে দেড় ঘন্টার মধ্যেই পুরো অধ্যায় আমি শেষ করে দিব, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো। প্রথমে কি আছে, ব্যান্ড তত্ত্ব এবং অর্ধপরিবাহীর কি ধারণা। তারপরে আছে কি অর্ধপরিবাহীর কি প্রকারভেদ। তারপরে আছে আমাদের কি বলতো ডায়োড। তারপরে আছে কি ট্রানজিস্টর। আর ট্রানজিস্টরে আমার কি বলতো কিছু গাণিতিক সমস্যাবলী আছে, তাই তো? তারপরে আছে কি আমাদের সংখ্যা পদ্ধতি, লজিক গেট। এটা অলরেডি তোমরা পড়ে ফেলছো, জাস্ট আমি হালকা কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দিব। তো এই যে টাইপ 1 থেকে 4 পর্যন্ত যে টাইপগুলো আছে, এগুলো আমি চেষ্টা করব যে অ্যাডমিশন লেভেলের যেই কোশ্চেনগুলো আসে, যেখান থেকে প্রশ্ন আসে, সেগুলো একটু তোমাদেরকে ব্যাখ্যা সহ পড়ানোর জন্য, ঠিক আছে? তো তোমরা যারা জয়েন করেছো সবাই একটু কষ্ট করে দেখি কে কে জয়েন করেছো। সবাই 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 একটু ফার্স্ট আমাকে জানাও যে ভাইয়ার ভয়েসটা তুমি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। সাইম ঢাকা থেকে, জ্যোতি নমস্কার ভাইয়া, ওকে নমস্কার জ্যোতি। তারপরে শাকিল ভাইয়া রংপুর হতে, ওকে। তামিম ইকবাল, ইয়েস ইয়েস তামিম ইকবাল, কি অবস্থা তামিম ইকবাল, কেমন আছো? কাজী আবু বাকের, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জেস জায়েদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে 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 ওকে, তোমরা অনেকেই জয়েন করে ফেলছো। আচ্ছা, ওকে। তো দেখো, এই যে আমাদের টাইপগুলা, সবাই একটু ফাস্ট ফাস্ট, সবাই একটু কষ্ট করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, হঠাৎ করে ক্লাসটি ওপেন করে দিলাম, জাস্ট আজকের ক্লাসটি জাস্ট ওপেন হবে, ঠিক আছে? তো তোমরা একটু কষ্ট করে তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু মেনশন দিয়ে দাও, এবং তোমরা একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার দিয়ে দাও। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো দেখো কি বলছে, আমরা প্রথমে যদি দেখি কোশ্চেন অ্যানালাইসিস। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে কোশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের কোন কোন টপিকস থেকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন আসছে, আমরা একটু খেয়াল করে দেখি। ব্যান্ড তত্ত্ব ও অর্ধপরিবাহী প্রথম দিকের যে আমাদের থিওরিটিক্যাল আছে, সেখান থেকে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কয়টা আসছে, 3টা আসছে। জাহাঙ্গীরনগরে 10টা আসছে, আর ইউতে 4টা, সিইউতে তোমার 5টা, জেএনইউতে আসছে
সব জায়গায় আসছে, দেখো সব জায়গায় আসছে। তারপরে গুচ্ছতে দেখো 10টা আসছে, মেডিকেলেও তোমার কয়টা 10টা আসছে, ইঞ্জিনিয়ারিং এ একটা আসছে, তাই তো? তার মানে আমাদের এই টপিকস গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অল্প কিছু টপিকস পড়লেই এখান থেকে হয়ে যায়। ডায়োড, ডায়োডটাও একই সাথে আমাদের গুরুত্বপূর্ণ। দেখো ডায়োড থেকে কতগুলো করে প্রশ্ন আসছে। সো আমাদের ডিইউ, জেইউ, আরইউ এবং সিইউ এবং জিএসটি, দেখো জিএসটি দেখছো, ডায়োড থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে। তারপর আছে কি ট্রানজিস্টর, ট্রানজিস্টর থেকেও দেখো কতগুলো প্রশ্ন আসছে। দেখো এই দেখো কতগুলো করে প্রশ্ন আসছে, এখানেও কি 4টে আসছে, এখানেও 4টে আসছে, বুঝতে পারছো? এবং ইঞ্জিনিয়ারিং এ কিন্তু তোমার কি বলতো ট্রানজিস্টর থেকে প্রশ্ন আসছে, কারণ একমাত্র ট্রানজিস্টরে কি আছে বলতো, ম্যাথমেটিক্যাল পার্ট আছে এই অধ্যায়ে, 3-4টা সূত্র পড়লেই হয়ে যায়। তো সংখ্যা পদ্ধতি, লজিক গেট, এটা তো তোমার আইসিটি তে পড়ছো। এখান থেকে সবচেয়ে বেশি ডিইউ তে প্রশ্ন আসছে। দেখো ডিইউ তে দেখো 3টা, 2টা, আবার কি 6টা। তার মানে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন আসে, এবং বিগত 3 বছর, লাস্ট 3 বছর শুধুমাত্র সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসছে। তার মানে বুঝতে পারতেছো, খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা বোঝানোর কিছু নাই, এটা এক ক্লাসে আসলে সম্ভব না। কারণ হলো তোমরা এটা দেখো, সংখ্যা পদ্ধতি কি বলতো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তারপর সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, তারপর কি সংখ্যা পদ্ধতির রূপান্তর, ঠিক আছে? জাস্ট এতটুকু পড়বা, পরিপূরক এখানে লাগবে না। তারপরে তোমার গেটের ক্ষেত্রে 3টা গেট, জাস্ট গেট গুলো পড়বা, ঠিক আছে? আর কিছু না। তারপরে দেখো এখানে আমাদের জেইউতে, আরইউতে কতগুলো প্রশ্ন আসছে, দেখছো দেখছো দেখছো, অনেক প্রশ্ন আসছে, কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন আসছে। ওকে ভাইরা, তো এবার আসো যে এই যে আমাদের টাইপ ভিত্তিক যে প্রশ্ন অ্যানালাইসিস, এটা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে আমরা টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করেই কিন্তু পড়াচ্ছি। তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা এখনো চিন্তায় আছো যে কিভাবে প্রস্তুতি নিবা, যারা এখনো আমাদের সাথে যুক্ত হও নাই, আমাদের কোর্সে যুক্ত হও নাই, তোমরা যুক্ত হয়ে যাও। আগের হয়ে যাওয়া ক্লাসগুলো তোমরা ওয়েবসাইটে রেকর্ডেড পাবা, এবং আগামীতে যে ক্লাসগুলো হবে সবগুলো কিন্তু লাইভ পাবা। শুধু তাই না, তোমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলো কিন্তু একদম শেষ বিশ্ববিদ্যালয় পরীক্ষা পর্যন্ত কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে? আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় অনুযায়ী ক্লাস দিব, ঠিক আছে? তো চলো আমি প্রথমে চলে যাই। আমাদের প্রথম টাইপ 1 কি, আমরা টাইপ ধরে ধরে পড়বো। আজকে আমরা 6টা টাইপের মধ্যে 4টে টাইপ ডিটেলসে শিখবো, আর 5 আর 6 যেটা আইসিটির পার্টটা, সেটা একটু জাস্ট দেখিয়ে দিব। তো টাইপ 1 কি বলতো, ব্যান্ড তত্ত্ব ও অর্ধপরিবাহী ধারণা। অর্ধপরিবাহী আমাদের দেখো, পরিবাহী যদি আমরা বলি, পরিবাহী মানে কি বলতো, যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে আমাদের কি বলতো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, সেগুলো কি বলতো পরিবাহী, ঠিক আছে? সেগুলো কি বলতো পরিবাহী। তো আমরা কিছু জিনিস আমরা শিখবো, আর ব্যান্ড তত্ত্ব জিনিসটাও আমরা শিখবো, ঠিক আছে? ব্যান্ড তত্ত্ব জিনিসটা কি? ব্যান্ড তত্ত্ব জিনিসটা হলো যে এরকম, ধরো একটা পরমাণু, হ্যাঁ একটু খেয়াল করে দেখো, একটা পরমাণু। তো এই যে পরমাণুর গঠনগুলো আমরা কিরকম ভাবে আমরা পড়ছি না, যে ধরো জাস্ট হালকা একটু ধারণা করে দিই, হালকা, হ্যাঁ এই যে দেখো একটু খেয়াল করে, মনে করো এই যে আমাদের একটা পরমাণু, এটা ধরো আমাদের কি ইলেকট্রন আছে কয়টা, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কয়টা থাকে বলতো, জোড়ায় জোড়ায় 8টা থাকে, তাই না? 8টা থাকে। তারপর এটা কয়টা থাকে বলতো, এরকম ভাবে কয়টা, 18টা ইলেকট্রন থাকে, তাই তো? তো তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে। নর্মালি আমরা কেমিস্ট্রিতে কি পড়ছি ভাই, কেমিস্ট্রিতে পড়ছি হলো, ধরো এই যে দ্বিতীয় কক্ষপথের কথা যদি বলো, এখানে 8টা ইলেকট্রন আছে, এই 8টা ইলেকট্রনের মধ্যে আমাদের সবগুলোর শক্তি কি সমান, তাই তো? কিন্তু ফিজিক্সে যেটা বলে যে এই যে ইলেকট্রনগুলো আছে না, ধরো এই ইলেকট্রন, এই যে এটা ইলেকট্রন, এই ইলেকট্রন, এই ইলেকট্রনের শক্তি মনে করো তোমার কত, একটা আছে, মনে করো লাইক দ্যাট, ধরো মনে করো 2.3 ইলেকট্রন ভোল্ট সাপোজ, ঠিক আছে? এবং এই ইলেকট্রনের শক্তি কি হবে বলতো, তোমার 2.3 ইলেকট্রন ভোল্ট হতে পারে, তার থেকে সামান্য পরিমাণ কম বেশি হতে পারে। ধরো তোমার কত হলো, মনে করো 2.5 ইলেকট্রন ভোল্ট, বোঝার চেষ্টা করো। এইখানে যে ইলেকট্রন আছে না, এটার শক্তি মনে করো তোমার কত, 2.1 ইলেকট্রন ভোল্ট। আবার এটার শক্তি কত, মনে করো 2.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই 8টা ইলেকট্রনের শক্তি মানে তোমার সমান হবে না, সমান হতে পারে, সমান হতে পারে, কিন্তু সবগুলোই সমান হবে না, একটু সামান্য পরিমাণ কম বেশি হবে। তাহলে দেখো এখানে আমাদের সর্বোচ্চ কত, 2.5। তাহলে এখানে এটা আমার কি বলতো, এটা আমার কি, এটা হলো এই যে দ্বিতীয় কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলার এইটা আমার কি বলতো ই ম্যাক্স না, এটা হলো সর্বোচ্চ মান ধরো। আর এই 2.1 এটাও কি বলতো, মনে করো ই মিনিমাম দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে। এই যে আমার শক্তির যে পাল্লা, এই পাল্লাটা হলো আমার কি বলতো শক্তি ব্যান্ড, ঠিক আছে? এখান থেকে আমাদের ব্যান্ড তত্ত্বের ধারণা হয়েছে, ঠিক আছে? শক্তির যে পাল্লা, শক্তির পাল্লা সেটা আমার কি হবে বলতো, শক্তি ব্যান্ড। তো শক্তি ব্যান্ড, এখন এখান থেকে কি কি ধারণা পাওয়া যায়, আমাদের কিছু কিছু ধারণা আছে। যেমন ধরো এখানে আমাদের কয়টা শক্তি স্তর আছে, 1টা 2টা 3টা। তাহলে তৃতীয় শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা আমার কি বলতো এই পরমাণুর জন্য কি যোজনী,
তার মানে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা কি যোজনী, এবং সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলার আবার বলছে ওই ইলেকট্রনগুলার যে তোমার শক্তির পাল্লা সেটা হলো কি বলতো যোজনী ব্যান্ড। তাহলে আমার কি সর্বশেষ শক্তি স্তরে আমার কি বলতো ইলেকট্রনগুলার যে পাল্লা সেটা কি বলতো যোজনী ব্যান্ড। যদিও এটা পড়ানো উচিত না অ্যাডমিশনে, বাট আমি পড়াচ্ছি তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য। তারপরে কি আছে আমাদের পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ডটা কি, এই যে সর্বশেষ শক্তি স্তর আছে না, এই সর্বশেষ শক্তি স্তর, আমি এটা একটু অন্য কালার দিয়ে নেই। আচ্ছা হ্যাঁ, এই সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো কি বলতো শক্তি গ্রহণ করে লাভ দিয়ে কি বাইরে চলে যাবে। এখানে ধরো ইলেকট্রন থাকলে সেটা লাভ দিয়ে কি বাইরে চলে যাবে, এবং তারা তার চারপাশে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি অবস্থান করবে। মনে হবে যে কি নতুন একটা শক্তি স্তর তৈরি করছে, কিন্তু ওটা কিন্তু শক্তি স্তর না, মানে বাইরে গেছে, বাইরে যা তোমার মনে করো যে এইভাবে গায়ের সাথে আছে, ঠিক আছে, শক্তি গ্রহণ করে বাইরে গেছে। এই যে তার পাশে চারপাশে যে আছে ঘুরতেছে, এটি হলো আমার কি বলতো পরিবহন ব্যান্ড। ঠিক আছে, এটা কি বলতো পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড বোঝার চেষ্টা করো, পরিবহন ব্যান্ড। এই যে দেখো, এই যে এটা কি বলতো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলোর শক্তির যে পাল্লা সেটা কি যোজনী ব্যান্ড, আর শক্তি গ্রহণ করে বাইরে যে ইলেকট্রনগুলো আছে ওইগুলোর মধ্যে যে পাল্লা, শক্তির পাল্লা, সেটা আমার কি বলতো সেটা হলো কি পরিবহন ব্যান্ড। মানে ব্যান্ড মানে শক্তির পাল্লা। সো এই দুইটার মধ্যে যে ব্যবধান, ঠিক আছে, এটাকে কি বলে বলতো নিষিদ্ধ ব্যান্ড। কি বলে? নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড। এখন এই যে পরিবহন আমাদের এই নিষিদ্ধ ব্যান্ডের তোমার এই জিনিসগুলো কিন্তু মানগুলো কি মুখস্থ রাখতে হবে। যেমন আমাদের অর্ধপরিবাহী মানে কি, যে সকল মৌলের লাস্টে সেলে কি 4টা করে ইলেকট্রন থাকে সেগুলো কি আমাদের অর্ধপরিবাহী। সেই 4টা করে ইলেকট্রন আছে কোনগুলার বলো তো? 4টা করে ইলেকট্রন আছে, 4টা করে ইলেকট্রন আছে কোনগুলার বলো? যেমন তোমার কার্বন, তারপর সিলিকন, জার্মেনিয়াম, এগুলো আমাদের কি বলতো বহুল ব্যবহৃত কি বলতো আমাদের কি বলতো, তারপর টিন, লেড, প্লাম্বাম। তো এগুলো হলো আমাদের কি বলতো অর্ধপরিবাহী, তাই তো? সো এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি বলতো সিলিকন এবং জার্মেনিয়াম। সিলিকন এবং কি জার্মেনিয়াম। এখন দেখো এগুলাকে আমাদের গ্রাফ দিয়ে যদি আমরা বোঝাই, তাহলে কিরকম হবে ভাইয়া? আমি যদি সিলিকনের একটা গ্রাফ আঁকাই, দেখো সিলিকনের যদি গ্রাফ আঁকাই তাহলে সিলিকনের গ্রাফটা কেমন হবে? সিলিকনের আমাদের কি বলতো সিলিকনের গ্রাফটা এই যে এখানে এই দিকে যদি দেখো, এটা তোমার মনে করো প্রথম শক্তি স্তর, এটা কি বলতো তাহলে প্রথম শক্তি স্তর, তার মানে কি এটা কি হবে বলতো প্রথম ব্যান্ড। তারপরে কি বলতো প্রথম শক্তি স্তর, তারপর আমাদের কি বলতো দ্বিতীয় শক্তি স্তর আরেকটু মোটা হবে, যত উপরে যাবা তত কি বলতো মোটা হবে, আরেকটু মোটা হবে। তো তারপরে আসো আমাদের কি বলতো যোজন ব্যান্ড, তৃতীয় শক্তি স্তর, এটা আরেকটু দূরত্ব হবে, এটা আরেকটু মোটা হবে, হ্যাঁ যত উপরে যাবো মোটা হবে। এবং নিষিদ্ধ ব্যান্ড, এটা একটু মুছে দেই। দেখো এইখানে আমাদের এটাকে একটু বাড়ায় নি, হ্যাঁ এবার দেখো আমাদের পরিবহন ব্যান্ড যেটা, এটা হলো মনে করো পরিবহন ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড কি যোজন ব্যান্ডের বাইরে যেটা থাকে সেটা কি বলতো পরিবহন ব্যান্ড। তাহলে এটা আমার কি বলতো এটা হলো যোজনী ব্যান্ড, এটা কি দ্বিতীয় ব্যান্ড, আর এটা কি বলতো পরিবহন ব্যান্ড। এই যে নিষিদ্ধ না, এই যে পরিবহন আর যোজন ব্যান্ডের মাঝে কি বলতো নিষিদ্ধ। এইটা আর আমার শক্তি কত বলতো সিলিকনের ক্ষেত্রে কত, এটা যদি আমার সিলিকন হয় তাহলে কত 0.7 ইলেকট্রন ভোল্ট। এটা আমার কি বলতো নিষিদ্ধ। ঠিক আছে, একই রকম ভাবে এটা কি কোনটা আঁকাইলাম বলতো সিলিকন, এটা কি আঁকাইলাম বলতো সিলিকনেরটা দেখাইলাম। যদি আমি জার্মেনিয়ামেরটা দেখাই তো এখানে আমাদের আরেকটা ছিল সেটা কি বলতো নিষিদ্ধ ব্যান্ড। জাস্ট আমি নর্মাল ধারণা দিচ্ছি, হ্যাঁ একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে একটু পরে যখন এমসিকিউ সলভ করবো সেটা আসবে। এই যে এখান থেকে এমসিকিউ আসবে কোনটা বলতো সিলিকনের নিষিদ্ধ ব্যান্ডের শক্তি কত 0.7 ইলেকট্রন ভোল্ট। তাই একই রকম ভাবে আমি যদি এখানে জাস্ট একই রকম হবে, জাস্ট আমি যদি জার্মেনিয়ামের বলি, এখানে জার্মেনিয়ামের নিষিদ্ধ জার্মেনিয়ামের কি বলতো
নিষিদ্ধ নিষিদ্ধ যে আমাদের ব্যান্ডের যে শক্তি সেটা কত বলতো 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 1.1 ইলেকট্রন ভোল্ট। বুঝছো? এটা কার বলতো? জার্মেনিয়ামের। সিলিকনের কত? 0.7 ইলেকট্রন ভোল্ট। জার্মেনিয়ামের কত বলতো? 1.1। না না, এটা ভুল বলে ফেলছি। এটা আমাদের কি, এইটা হলো তোমার জার্মেনিয়াম, উল্টা বলে ফেলছি। এটা হলো জার্মেনিয়াম আর এটা হলো সিলিকন, উল্টা বলে ফেলছে। দেখছো মানগুলা কিন্তু প্যাচ লাগা যায়, মানগুলা প্যাচ লাগা যায়। এটা হলো জার্মেনিয়াম, জার্মেনিয়ামের হলো 0.7 ইলেকট্রন ভোল্ট আর সিলিকনের কত বলতো 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে মনে রাখবা জার্মেনিয়ামের কত 0.7 ইলেকট্রন ভোল্ট আর সিলিকনের কত বলতো 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 1.1। তাহলে আবারও বলতেছি, দেখছো আমারই মিস্টেক হয়ে গেছে। কারণটা কি? কারণটা হলো এই মানগুলো তোমার মনে করো যে মুখস্থ রাখাটা তোমার বারবার না পড়লে মুখস্থ হয় না। ঠিক আছে, বারবার মনে রাখতে হবে। তো যাবার বলছে জার্মেনিয়ামের আমার নিষিদ্ধ ব্যান্ড কত 0.7 ইলেকট্রন ভোল্ট আর সিলিকনের কত বলতো 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট। বুঝছো? তো এই হলো আমাদের ব্যান্ড। তো ব্যান্ড থেকে আমাদের পরিবাহী, তারপর তোমার কি বলতো তোমার পরিবাহী, তারপর অর্ধপরিবাহী আমি কি ধারণা পাই। এটাকে আমরা কিছু বৈশিষ্ট্য লিখবো এখন। কিছু কি লিখবো বলতো? বৈশিষ্ট্য লিখবো। তো বৈশিষ্ট্যগুলো যদি আমি লিখি তাহলে বুঝতে পারবা। ওকে, পরিবাহী, অপরিবাহী আর কি বলতো অর্ধপরিবাহী। তাহলে এটা আমার কি বলতো পরিবাহী, এটা আমার কি বলতো অপরিবাহী আর একটা কি বলতো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে কি বলতো হালকা হালকা বিদ্যুৎ যাবে, অর্ধপরিবাহী। বোঝার চেষ্টা করো যে এখানে পরিবাহী মানে কি। তোমরা কি আসো? ওকে ওকে, ঠিক আছে। পরিবাহী, ঠিক আছে। তো পরিবাহী কি বলতো? এক নাম্বার, সহজে বিদ্যুৎ প্রবাহিত হবে। এটা কি বলতো? বিদ্যুৎ প্রবাহিত হবে না, বিদ্যুৎ কম পরিমাণ প্রবাহিত হবে, বিদ্যুৎ কম পরিমাণ প্রবাহিত হবে। নাম্বার 2, এটা কি বলতো রোধ, আপেক্ষিক রোধ। এটা আপেক্ষিক রোধ কি বলতো অনেক কম হবে, তাই না? এটা আপেক্ষিক রোধ হবে কি বলতো অনেক কম। সেটা কত বলতো 10 কত মাইনাস 10 কত -8 ওহম ক্রোমের, প্রায় এত। হ্যাঁ, তারপরে এটা আমাদের অপরিবাহীর ক্ষেত্রে এটা বিদ্যুৎ যাবে না, কারণ এটা রোধটা কি বলতো বেশি। এটা রোধটা কি বলতো বেশি। এটা রোধ, আপেক্ষিক রোধ কি বলতো, এটা আপেক্ষিক রোধ 10 কত 12 ওহম, ওহম মিটার ক্রোমের, কারণ আপেক্ষিক রোধের একক কি ওহম মিটার। ওকে, তো তারপরে আসো এটা কি বলতো, যেমন কি বলতো তামা, রূপা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এটার কি বলতো অপরিবাহী কি কাঠ, কাঁচ, ঠিক আছে, যেগুলোর মধ্যে কারেন্ট যায় না। এখানে দেখো এটার আপেক্ষিক রোধ কত, এটার আপেক্ষিক রোধ হলো তোমার কত বলতো 10⁻⁻⁴ ওহম মিটার ক্রোমের। যদিও এটা আমি তোমাদের বলতে পারতাম যে তোমরা কি বলতো বই থেকে পড়ে নিও, বাট একটু সময় লাগবে, বাট সাথে থাকো। ঠিক আছে, কারণ থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে এখান থেকে। ঠিক আছে, এখানে কি বলতো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, গ্রুপ 4 এর মৌলগুলা। বুঝছো? এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইউনিক বৈশিষ্ট্য, তাপমাত্রা বাড়ালে কি বলতো তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে,
তড়িৎ প্রবাহ কমে। আর আপেক্ষিক রোধের ক্ষেত্রে উল্টা। হ্যাঁ, আপেক্ষিক রোধের ক্ষেত্রে কি বলতো, তাপমাত্রা বাড়ালে কি বলতো, রোধ কমে এবং সেখানে কি বলতো, তড়িৎ প্রবাহ বাড়ে। ওকে, সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝছো? এই জিনিসগুলো কি বলতো, মনে রাখতে হবে। এবং এখানে কি হয়েছে বলতো, অপরিবাহীর ক্ষেত্রে এখানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের কি বলতো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের যোজন ব্যান্ড, এখানে মনে রাখতে হবে যোজন ব্যান্ড কি হবে বলতো, 1.1 ইলেকট্রন ভোল্ট থেকে কি বলতো, 1.1 ইলেকট্রন ভোল্ট থেকে কি হবে বলতো, কম হবে। মানে 1.1 ইলেকট্রন ভোল্টের চেয়ে কি কম হবে, ঠিক আছে? আর এখানে আমাদের অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ডের শক্তি কত হবে, 6 ইলেকট্রন ভোল্ট থেকে আমাদের কত বলতো, 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে হবে অপরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে? সো এই তথ্যগুলো তুমি জানলেই এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো এমসিকিউ কমন পাবা। তো চলো দেখো আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, ঠিক আছে? কয়েকটা এমসিকিউ আমরা সলভ করব। দেখো কি বলছে, ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে কোশ্চেন, দেখি কে ক্যান্সার করতে পারো। তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কি হয়, কমবে, বৃদ্ধি পাবে, পরিবর্তন হবে না, নাকি শূন্য হবে? তোমরা একটু কষ্ট করে তোমাদের দেখবা বইতে অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো বই থেকে পড়ে নিবা। দেখি এটা অ্যান্সার করো দেখি ভাইয়া। এই চ্যাপ্টার কয়টা লেকচার ভাইয়া? আজকেই শেষ করে দিব। এই চ্যাপ্টার আহামরি বড় না, অ্যাডমিশনের জন্য অনেক ছোট চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, এই যে একজন আছে কমেন্ট করছে, বুঝলাম না আমার কপালে প্রেম নাই নাকি আমার প্রেমের কপাল নেই। ঠিক আছে, কি আর বলবো, ক্লাসে এসে যদি এই টাইপের কমেন্ট করে তাহলে তাকে কি করা উচিত বলো তো? দাঁড়াও, তোমার যেটা করব সেটা হলো সুন্দর করে তোমাকে টিপ দিয়ে ধরবো, টিপ দিয়ে ধরে যাব কোথায়, হ্যাঁ, ব্যান অ্যান্ড অল লাইভ স্ট্রিম থেকে ব্যান করে দিলাম। দেখি তোমাকে এবার কে ঠেকায়, ঠিক আছে? দেখি এবার তোমাকে কে ঠেকায়। দিছি ব্যান করে। ক্লাসে এসে উল্টা পাল্টা কমেন্ট করে, কত বড় সাহস, কত বড় সাহস! কি হবে বলো, কি হবে? অবশ্যই কি বলতো, কমবে, তাই না? অবশ্যই কি কমবে। দেখো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ভাই, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। তারপর আসো, কারণ তাপমাত্রা বাড়াইলে অর্ধপরিবাহী রোধ কি কমে এবং তড়িৎ প্রবাহ বা পরিবাহিতা কি হয় বলতো আমাদের, তড়িৎ প্রবাহ বা পরিবাহিতা কি বলতো, বাড়ে। তড়িৎ প্রবাহ বা পরিবাহিতা কি হবে বলতো, বাড়বে। তারপর আসো পরেরটায়, মেডিকেলের কোশ্চেন, নিচের কোনটি অন্তরক? অন্তরক মানে কি বলতো? সিরামিক্স, বিসমাথ, সিলিকন, লোহা। বলো, আমাদের কি বিদ্যুৎ প্রবাহিত হবে না, তাই তো? তাহলে এটা কোনটা হবে বলো তো, কোনটা হবে? এটা আনসার দাও দেখি কোনটা হবে। মেডিকেলের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন। কোনটা হবে অ্যান্সার বলো। ওকে, তোমরা বুঝতে পারতেছো, বিসমাথ, তারপরে সিলিকন, লোহা, এগুলো তো আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে। সো সিরামিক্সের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তো এখানে দেখো আমাদের অ্যান্সার কি হবে বলতো, সিরামিক্স। কি হবে বলতো, সিরামিক, তাই তো? মেডিকেল কোশ্চেন দেখো 23-24 সালের কোশ্চেন, ঠিক আছে, রিসেন্টলি। তারপর আসছে কি, সিলিকনের ক্ষেত্রে, যেটা আমি নিজেই লিখতে গিয়ে ভুল করছিলাম, এবার বলো দেখি তোমরা পারো কিনা। সিলিকনের ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান কত বলো। সিলিকনের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে, ঠিক আছে, দেখো এটা কোথায় আসছে, এই কোশ্চেনটা আসছে তোমার জাহাঙ্গীরনগরে আসছে। তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রযুক্তি ইউনিট আছে, যেখানে 4টা কলেজ আছে। তো সেই প্রযুক্তি ইউনিটেও তোমার কোশ্চেন আসছে, এটা আবার জাহাঙ্গীরনগরেও আসছে 23-24 সালে, মানে রিসেন্ট টাইমে আসছে। সো বলো এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে? একটু সবাই একটু কমেন্ট করতে দেখি।
এটার অ্যান্সার কত হবে বলো? একজন এসে বলতেছে যোজন ব্যান্ড কি? যোজন ব্যান্ড তো আরো আগে পড়েছি ভাইয়া। এটার অ্যান্সার কি হবে বলতো? আমি লিখেই দিছি 1.1 ইলেকট্রন ভোল্ট। এটার অ্যান্সার কত হবে বলতো? 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট। ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, তারপরে আসো, একটি সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জাহাঙ্গীরনগর আসছে, জাহাঙ্গীরনগর আসছে, আবার কি চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে। তোমার তাপমাত্রা বৃদ্ধি পাইলে কি হয় বলতো? রোদ কমে যায়। রোদ যদি কমে যায় তাহলে কি বলতো? পরিবাহিতা কি বলতো? বৃদ্ধি পায়। রোদ কমে যায়, পরিবাহিতা কি বলতো? বৃদ্ধি পায়। রোদ কমে যায়, পরিবাহিতা কি হয় বলতো? বৃদ্ধি পায়। পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপর আসো যে অর্ধপরিবাহীর প্রকারভেদ। তো অর্ধপরিবাহী ভাইয়া আমরা পড়তেছি কি? সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী কয় প্রকার? দেখো, অর্ধ বা সেমিকন্ডাক্টর লিখি, সেমি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো সেমিকন্ডাক্টর কয় প্রকার বলতো? সেমিকন্ডাক্টর তোমরা জানো, সেমিকন্ডাক্টর হলো প্রধানত দুই প্রকার। ঠিক আছে, প্রধানত কয় প্রকার? দুই প্রকার। প্রধানত কয় প্রকার বলতো? দুই প্রকার। একটা কি বলতো? বিশুদ্ধ, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। আর একটা কি বলতো? আর একটা হলো অবিশুদ্ধ, অবিশুদ্ধ মানে ভেজাল মেশানো হয়, অবিশুদ্ধ। ঠিক আছে, এই অবিশুদ্ধতে তুমি কি মেশাইতেছো বলতো? বিশুদ্ধের সাথে কি বলতো? প্লাস ভেজাল। এই যে ভেজাল যে অ্যাড করতেছো, এই ভেজাল মেশানোকে কি বলে বলতো? ডোপিং বা ডোপায়ন। ডোপিং বা ডোপায়ন। ভেজাল মেশানোকে কি বলে বলতো? ডোপিং বা ডোপায়ন। ডোপিং বা ডোপায়ন। ভেজাল মেশানোকে কি বলে? ডোপিং বা ডোপায়ন। এখন আসো অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এই অবিশুদ্ধ আবার কয় প্রকার ভাইয়া? অবিশুদ্ধ হলো তোমার কয় প্রকার বলতো? দুই প্রকার। একটা কি? পি টাইপ, একটা হলো কি? পি টাইপ, আর একটা কি বলতো? আর একটা হলো এন টাইপ। এখন দেখো, এই পি টাইপে তুমি কয় যোজি ভেজাল মেশাবা? ত্রিযোজি, ত্রিযোজি ভেজাল, ত্রিযোজি। ঠিক আছে, ত্রিযোজি ভেজাল। তুমি যদি ত্রিযোজি ভেজাল মেশাও তাহলে কি হবে বলতো? পি টাইপ। আর তুমি যদি কি করো বলতো? তুমি যদি এখানে পঞ্চযোজি, পঞ্চযোজি ভেজাল মেশাও, পঞ্চযোজি ভেজাল মেশাও, তাহলে সেটা হবে কি বলতো? এন টাইপ। এখন পি টাইপের সৃষ্টি হবে কি বলতো? তোমরা এটা জানো, যেহেতু আমাদের ত্রিযোজি ভেজাল মেশাচ্ছ, তার মানে এখানে আমাদের চারটা করে ছিল, তো ত্রিযোজি মেশালে একটা ফাঁকা হবে, মানে গর্ত হবে। সো এখানে পি টাইপে আমার সৃষ্টি হবে কি বলতো? এখানে সৃষ্টি হবে কি বলতো? হোল। এখানে আধানটা কি বলতো? হোল সৃষ্টি। এখানে সৃষ্টি হবে কি বলতো? হোল সৃষ্টি। আর এখানে কি সৃষ্টি হবে বলতো? এখানে সৃষ্টি হবে কি বলতো? মুক্ত ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন কি বেশি থাকবে, মুক্ত ইলেকট্রন। সো আমাদের পি টাইপে কি বলতো? হোল সৃষ্টি হবে। সো পি টাইপ আমার কি? ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। ইলেকট্রন যদি গ্রহণ করে তার মানে সেটা হবে কি বলতো? মাইনাস। আর এই এন টাইপ ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন দিবে, তার মানে এটা হবে কি বলতো? প্লাস। তাই তো? সো এই যে আমাদের কি বলতো? পি টাইপ, এন টাইপ। তো পি টাইপ মানে কি আমার বলতো? ত্রিযোজি ভেজাল মেশানো। আর এন টাইপ মানে কি বলতো? পঞ্চযোজি ভেজাল মেশানো। আমার এগুলো গঠন তো আর দেখানোর দরকার নাই। কেন দরকার নাই? কারণ হলো তোমার এখানে কিন্তু মানে এখন তো আর বড় প্রশ্ন আসবে না, তোমাকে জাস্ট এমসিকিউ আসবে। ঠিক আছে, সো কি বলতো? অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর কয় প্রকার? দুই প্রকার। ত্রিযোজি ভেজাল মেশালে কি? পি টাইপ। আর পঞ্চযোজি ভেজাল মেশালে কি বলতো? এন টাইপ। ঠিক আছে, তো এই যে তোমার পি টাইপের সৃষ্টি হবে কি বলতো? হোল। যদি হোল সৃষ্টি হয়, ধরো যে এটাকে হোল, তার মানে এটা কি বলতো? নেগেটিভ চার্জ। কেন নেগেটিভ বলতো? কেন নেগেটিভ বলতো? এখানে আমি হোল দেই, ভিতরে কি মাইনাস, নিচেই মাইনাস দিই। হোল তোমার এখানে কি বলতো? মাইনাস। ঠিক আছে, আর এখানে কি বলতো? মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন মানে কি বলতো? এরকম আমি ব্রড করে দেব। এখানে কি বলতো? প্লাস। বিকজ অফ এটা আমার কি বলতো? ইলেকট্রন বেশি থাকার কারণে ইলেকট্রন দিবে, যে দেয় সে কি? প্লাস। আর এটা কি বলতো? গর্ত, মানে কি ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এটা হবে কি বলতো? মাইনাস। তাই তো? তো এখন এই যে পি টাইপ আর এন টাইপ, একটু খেয়াল করে দেখো, স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, তো দেখো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, কোন জায়গার কোশ্চেন ভাইয়া? ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, দেখি তোমরা অ্যান্সার করো।
কি বলছে, স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটি? স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটি? আচ্ছা বলো, পি টাইপে আমার কি সৃষ্টি হয় বলো তো? হোল সৃষ্টি হয়। তার মানে স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটা হবে বলতো? শুধুমাত্র কি বলতো? হোল হবে। শুধুমাত্র কি হবে? হোল। ঠিক আছে, এই পি টাইপ আর এন টাইপে আমার কি কি হয় বলতো? একটা তো পি টাইপে হয় হোল, আর এন টাইপে হয় কি মুক্ত ইলেকট্রন। কিন্তু আমার পি টাইপের কথা বলছে, তার মানে পি টাইপে আমার হোল সৃষ্টি হয়েছে, তার মানে এই হোলের জন্য কি হবে বলতো? আমার পরিবাহী, আদান পরিবাহী হবে। সো এখানে আমার কি হবে আনসার বলতো? শুধুমাত্র কি হোল, শুধুমাত্র কি হোল, শুধুমাত্র কি হোল। এবার আসো, এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরমাণু দ্বারা ডোপায়ন করা হয়, ভাই পি টাইপে আমার কি বলতো? ত্রিযোজী ভেজাল মেশানো হয়। আর এন টাইপে কি বলতো? এন টাইপে কি আমার এন টাইপে হলো তোমার কি পঞ্চযোজী। ত্রিযোজী কোনগুলো বলতো? এই যে ত্রিযোজী, ত্রিযোজী যদি আমি বলি ত্রিযোজী ভেজাল, ত্রিযোজী, ত্রিযোজী কি বলতো? বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, এগুলা। তারপরে পঞ্চযোজী বলি, পঞ্চযোজী তোমরা জানো পঞ্চযোজী। পঞ্চযোজী কোনগুলো বলতো? পঞ্চযোজী হলো তোমার নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই তো? তো এইগুলো আমার কি পঞ্চযোজী। সো এখানে একটু খেয়াল করে দেখো যে এই যে কোশ্চেনটা বলছে এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরমাণু দ্বারা ডোপায়ন করা হয় সেটা কোন কোন যোজী বলতো? আমরা জানি এটা কি বলতো? পঞ্চযোজী। সো অ্যান্সার কি হবে? পঞ্চযোজী। অ্যান্সার কি হবে বলতো? পঞ্চযোজী। যদি আমাকে পি টাইপ বলে তাহলে হবে কি বলতো? পি টাইপে হবে কি বলতো? ত্রিযোজী। আর পি টাইপে কি হবে বলতো? পি টাইপে হবে কি? ত্রিযোজী। আর এন টাইপে কি হবে বলতো? আমাদের পঞ্চযোজী। এন টাইপে কি হবে বলতো? পঞ্চযোজী, পঞ্চযোজী, পঞ্চযোজী। ঠিক আছে, পঞ্চযোজী। ওকে, সবাই কমেন্ট করছো ডি 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 ডি। সাব্বাস সাব্বাস, সবাই কমেন্ট করছো, সবাই কমেন্ট করেছো তোমরা যে পঞ্চযোজী হবে অ্যান্সার। তোমরা সবাই কমেন্ট করেছো পঞ্চযোজী। আচ্ছা, তোমরা এক কাজ করো ভাইয়েরা, তোমরা একটু কষ্ট করে সবাই জাস্ট একটা করে শেয়ার দিয়ে দাও। যেহেতু ক্লাসটা আমরা নিচ্ছি, তোমরা যদি একটা করে শেয়ার দিয়ে দাও তাহলে সবাই এটা কি বলতো দেখতে পারবে এবং সবাই কি বলতো উপকৃত হতে পারবে। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। এখান থেকে কিন্তু তুমি একটা এমসিকিউ পাবাই পাবা। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, এখান থেকে এমসিকিউ আসবেই, শিওর আসবেই। এবার আসো, নিচের কোনটি এসি কে ডিসিতে রূপান্তর করে? আচ্ছা, এসি কে ডিসিতে রূপান্তর করে কোনটা বলতো? ডায়োড, সেটা আমরা জানি। ডায়োড কি এখনো পড়ি নাই, ডায়োড পড়বো একটু পরে। ডায়োড আমাদের পিএন জাংশন আর কি, এটা একটু পরে আসতেছি, একটু পরে আসতেছি। তার এটা যেহেতু এখানে ছিল এটা দেখা দিলাম, পরে আসতেছি। পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের অপদ্রব্য মেশানোকে কি বলে? জাহাঙ্গীরনগর আসছে, বলো কি বলে? বলো এটা কি হবে? পোলারায়ন, গ্রেটিং, ডোপিং বা ডোপায়ন বা নাকি ফিউশন? আমরা জানি ভেজাল, এই যে অপদ্রব্য মিশাইছো মানে কি ভেজাল মিশাইছো। ভেজাল মেশানোকে কি বলে বলতো? ডোপিং বা ডোপায়ন। ডোপিং বা ডোপায়ন। তাহলে আনসার কি হবে বলতো? ডোপিং বা ডোপায়ন। তারপরে আসো, কি বলছে? পি টাইপ অর্ধপরিবাহী তৈরিতে বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকনের সাথে কি মেশানো হয়? আমরা জানি জার্মেনিয়াম বা সিলিকন এগুলো কি বলতো? অর্ধপরিবাহী। আমি তৈরি করব কি বলতো? পি টাইপ। তার মানে আমি ভেজাল মেশাবো কি বলতো? ত্রিযোজী ভেজাল। ত্রিযোজীতে আমার পি টাইপ তৈরিতে কয় যোজী ভেজাল মেশানো হয় বলো? আমার পি টাইপ তৈরিতে কয় যোজী ভেজাল মেশানো হয় সেটা বলো। অবশ্যই কি বলতো? ত্রিযোজী, ত্রিযোজী। ঠিক আছে, ত্রিযোজী ভেজাল মেশানো হয়। তো তোমাদেরকে যেটা বলবো ভাইয়া, দেখো আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডেট অলরেডি দিয়ে দিয়েছে। তোমার জগন্নাথ দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিছে, জাহাঙ্গীরনগর দিছে, বুয়েট দিছে, তোমার কুয়েট দিছে, তারপর অন্য তোমার বিউপি দিছে। ঠিক আছে, তো সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু এবং কি ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত দিয়ে দিছে, গুচ্ছও দিয়ে দিছে। ঠিক আছে, তো সকল বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার কি বলতো কবে পরীক্ষা হবে এটা দিয়ে দিছে। তোমাদের হাতে কিন্তু ভাইয়া আর বেশি সময় নেই। তোমরা 25 ব্যাচের যারা আছো, আসলে তোমাদের কপালটা একটু খারাপ। কারণ কি তোমরা একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়তো বা নিতে পারবা, কিন্তু রিভিশন দেওয়া ছাড়া তোমাদেরকে পরীক্ষাগুলো দিতে হবে। সো এই মুহূর্তে যেটা করতে হবে, তুমি যখন পড়বা তখনই এমন ভাবে পড়বা যেন তোমার রিভিশন হয়ে যায়। দেখো আমি মুখ দিয়ে কিন্তু একটা এমসিকিউ বারবার উচ্চারণ করতেছি, কারণটা কি? যাতে তুমি বারবার শুনে সেটা কি বলতো তোমার মাথায় কিন্তু কি বলতো গেঁথে যায়। তোমাদের হাতে কিন্তু সময় অনেক কম। তোমরা যদি এই মুহূর্তে যদি সিরিয়াস ভাবে না পড়ো, তোমাদের কি যে হবে বলা যায় না, পাশ করাই কঠিন হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের এই যে এমসিকিউ গুলো সলভ করতেছো না, দেখতেছো সহজ, কিন্তু এই কোশ্চেনটাই তুমি যখন পরীক্ষার হলে দেখবা
অনেক সময় সহজ কোশ্চেনটাই ভুল হয়। তুমি জানো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সে আমার যেই কোশ্চেনটা ভুল হয়েছিল, আমি তো আমাদের সময় 30টা এমসিকিউ পরীক্ষা হতো, আমি 2টা মনে হয় অ্যান্সার করছিলাম না, তো 28টা অ্যান্সার করছিলাম। তো আমার যেই কোশ্চেনটা ভুল হয়েছিল সেটা একদম সহজ কোশ্চেন যেটা, সেটাই আমার ভুল হয়ে গেছিল চোখের দেখায়। তো এরকম দেখবা যে চোখের দেখায় 2-1টা কোশ্চেন ভুল হয়ে যায়। তো তোমার চেষ্টা করতে হবে যাতে এই যে সিলি মিস্টেক যেগুলা, এই মিস্টেকগুলো যাতে কি হয় বলো তো, কম হয়। সিলি মিস্টেক যত বেশি কম হবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কি বলতো তত বেশি বেড়ে যাবে। আর এই মুহূর্তে এসে আসলে মোটিভেশন দেওয়ার কিছু নেই, তোমার সামনে পরীক্ষা, এখন আর কিসের মোটিভেশন ভাই? তোমার তো ঘুম এমনিতেই হারাম হয়ে যাওয়া উচিত। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসতেছে, অ্যাডমিশন টাইম। তো এখন যদি তুমি পরিশ্রম না করো, জীবনের কোন সময় এসে তুমি পরিশ্রম করবা ভাই? এই যে আগামী 2 মাস তোমার 5 ঘন্টা 5.5 ঘন্টা ঘুমাইলে তুমি একদম তুমি অসুস্থ হয়ে যাবা বা তুমি একদম শেষ হয়ে যাবা, এরকম হবে না। 5 ঘন্টা 5.5 ঘন্টার বেশি ঘুমানোর দরকার নেই ভাই, এই সুযোগ কিন্তু আর পাবা না। কারণ তোমরাই 25 ব্যাচ শর্ট সিলেবাসের কি বলতো শেষ ব্যাচ। এর পরবর্তীতে তোমরা যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাও, তোমাদের কি করতে হবে বলতো? ফুল সিলেবাসের প্রস্তুতি নিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়গুলো তো শর্ট সিলেবাসের জন্য আলাদা প্রশ্ন, ফুল সিলেবাসের আলাদা প্রশ্ন এরকম করবে না। তার মানে বুঝতে পারতেছো? তো তোমাদের সব কিছু মিলে ধরো তুমি এখন প্রিপারেশন যদি না নাও তাহলে কি হবে বলো তো? অন্য কেউ কি বসে থাকবে? না, কেউ না কেউ তো নিবেই। বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু ফাঁকা থাকবে না। ধরো 1 সপ্তাহ পরে পরীক্ষা হলেও দেখবা বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু ফিল আপ হয়ে যাবে। তার মানে কি, তোমার যখনই পরীক্ষার ডেট দিক না কেন, যেই সময় দিছে না কেন, এটাকেই তোমার মেনে নিয়ে তোমার আগাইতে হবে। এই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে, বুঝছো? যদি তুমি প্রপার ইউটিলাইজ করো, জাস্ট একটা বার ভাই, একটা বার নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, অ্যাডমিশনে দেখো তুমি ভালো করতে পারবা। শুধু একটা বার চেষ্টা করো এবং নিজের থেকে চেষ্টা করো। আমাদের কথা বলার কারণে চেষ্টা করবে এরকম না, ভিতর থেকে ফিল আসতে হবে যে না আমাকে চান্স পাইতে হবে। তাহলেই দেখবা ভাই ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমার চান্স হবে কি হবে না সেটা পরের বিষয়, বাট নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো। অ্যাটলিস্ট নিজেকে যেন কখনো অপরাধী মনে না হয়, বুঝছো? তো চলো যেটা পড়াচ্ছিলাম কি বলতো, এখন আসো কি বলতো, ডায়োড। ডায়োড ডায়োড মানে কি বলতো? ডায়োডটা হলো কি, ডায়োড যেটা সেটা আমার কি বলতো পিএন জাংশন। ঠিক আছে, ডায়োডটাই আমার কি বলতো পিএন জাংশন, ডায়োড বা পিএন জাংশন। ডায়োড বা কি বলতো পিএন জাংশন, ডায়োড বা পিএন জাংশন। ঠিক আছে, এটার প্রতীকটা কি ভাইয়া? এটার প্রতীকটা কি? এটার প্রতীক হলো এরকম। এটার প্রত্যেকটা নট গেটের মধ্যে কিন্তু এটা ফোটা হবে না, একটা টান হবে। এটা কি ডায়োড? এটা কি আমাদের, এটা আমরা প্লাস ধরি, এটাকে কি সাধারণত মাইনাস ধরি, তাই তো? ডায়োড। এখন আসো, ডায়োড আমাদের কি বলতো, ডায়োডের ক্ষেত্রে আমাদের দেখো ডায়োডটাকে আমরা কি করতে পারি, মানে পিএন জাংশন, একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা কি এন টাইপ অর্ধপরিবাহী। ঠিক আছে, একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা কি বলতো এন টাইপ অর্ধপরিবাহী, একটা পি টাইপ আর একটা কি বলতো এন টাইপ। এরকম যদি হয়, একটা পি টাইপ আর একটা কি বলতো এন টাইপ, তাদের মাঝে একটা স্তর তৈরি হয় যেটাকে আমরা কি বলি বলতো ডিপ্লেশন লেয়ার। এটা পি, এটা কি বলতো এন, আর এই অংশটা কি বলতো, এটা কি বলতো আমাদের ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার, এটার বাংলা কি বলতো? বাংলা হলো নিঃশেষিত অঞ্চল। নিঃশেষিত অঞ্চল, নিঃশেষিত অঞ্চল, ডিপ্লেশন লেয়ার বা কি বলতো নিঃশেষিত অঞ্চল। বোঝার চেষ্টা করো, একটা পি টাইপ আর একটা এন টাইপ, তাদের মাঝে কি বলতো এরকম। এন্ড পি টাইপ মানে কি বলতো, এখানে কি আছে হোল আছে, আর এন টাইপ মানে কি বলতো মুক্ত ইলেকট্রন আছে। এই ডায়োডের যদি আমি সংযোগ দেই, ডায়োডের যদি কি দেই বলতো সংযোগ, ডায়োডের সংযোগ হতে পারে কয়ভাবে বলতো? ব্যাটারির সাথে সংযোগ হতে পারে 2 ভাবে। সংযোগ সংযোগ হতে পারে কয়ভাবে বলতো? 2 ভাবে। একটা কি বলতো আমার নাম্বার 1, যেটা কি বলতো ফরওয়ার্ড বায়াস। এই সংযোগকে কি বলে বলতো? বায়াস, ফরওয়ার্ড বায়াস। বাংলা হলে কি বলতো সম্মুখী ঝোঁক, সম্মুখী ঝোঁক। আর একটা কি বলতো, আর একটা হলো রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে কি বলতো বিমুখী ঝোঁক, বিমুখী ঝোঁক। এখন
এই সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে আমার কি হবে বলতো? সম্মুখী ঝোঁকটা কি আমি দেখাই দিচ্ছি চিত্রের মাধ্যমে, ঠিক আছে? এখানে আমি দেখাই দিই ফরওয়ার্ড বায়াস আর একটা কি বলতো রিভার্স বায়াস, তাই তো? এটা ফরওয়ার্ড বায়াস আর একটা কি বলতো রিভার্স বায়াস। একটা কি ফরওয়ার্ড বায়াস আর একটা কি রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস আর একটা কি রিভার্স বায়াস, ঠিক আছে ভাইয়া? ধরো ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস দিব আর একটা কি বলতো রিভার্স বায়াস। ওকে, তো দেখো আমি এটাকে ব্যাটারি কি বলতো প্লাস, এখানে মাইনাস প্লাস। দেখো এখানে যেটা হবে তোমার ফরওয়ার্ডের ক্ষেত্রে তোমার নিঃশেষিত অঞ্চলটা কি ছোট হয়ে যাবে। এখানে কি হোল, এখানে কি বলতো হোল, এই হোলগুলো কি করবে এদিকে চাপ দিবে, এখানে মুক্ত ইলেকট্রনগুলো কি করবে এদিকে চাপ দিবে। তার মানে কি নিঃশেষিত অঞ্চল কি হবে, নিঃশেষিত অঞ্চল কি হবে বলতো কমে যাবে। তার মানে এখানে আমাকে মনে রাখতে হবে ফরওয়ার্ড বায়াসে কি হয় বলতো, ফরওয়ার্ড বায়াসে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কি বলতো, যে নিঃশেষিত অঞ্চল হ্রাস পায়। নিঃশেষিত অঞ্চল কি বলতো হ্রাস পায়, কোন বায়াসে হ্রাস পায়? ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াসে নিঃশেষিত অঞ্চল কি হয়েছে বলতো, নিঃশেষিত অঞ্চল আমার হ্রাস পাইছে, নিঃশেষিত অঞ্চল হ্রাস পাইছে। আর রিভার্স বায়াসে, ঠিক আছে, ডিপ্লেশন লেয়ার যেটা, ডিপ্লেশন লেয়ারটা কি হয়ে যাবে, ডিপ্লেশন লেয়ারটা ধরো তোমার এটা পি এটা এন, দেখো এটা পি এটা কি বলতো এই যে আমাদের মনে করো এটা কি, এগুলো কি হোল, এগুলো কি হোল, এগুলো কি বলতো হোল, এগুলো আমার দিকটা কি বলতো এইদিকে, এটা কি ইলেকট্রন, এটার দিক এদিকে, ঠিক আছে? এটার দিক কি এদিকে, এটার দিক এদিকে, বুঝছো? এটার দিক আমার হোল কি দেখো তো এটা এদিক দিয়ে মানে নেগেটিভের দিকে, আর ইলেকট্রনের দিকটা এখানে দেখো কি পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। একই রকম ভাবে এই যে ইলেকট্রনগুলো আমার কি বলতো নেগেটিভ থেকে পজিটিভের দিকে, ইলেকট্রনগুলো পজিটিভের দিকে, হোল কি বলতো তোমার নেগেটিভের দিকে। যার কারণে আমার কি হয়েছে বলতো এখানে নিঃশেষিত অঞ্চলটা কি হয়েছে বলতো বাড়ছে না। তার মানে এই জায়গায় আমার কি বলতো এটা কি ফরওয়ার্ড, এটা কি ফরওয়ার্ড বায়াস, আর এটা কি বলতো রিভার্স বায়াস। সো এখানে আমার নিঃশেষিত অঞ্চল কি বলতো নিষেধ বাড়বে, নিঃশেষিত অঞ্চলটা কি বলতো বাড়বে। এটা মনে রাখতে হবে। এটা আমাদের কি ছিল বলতো, এটা ছিল আমাদের পি, এটা কি বলতো এন, এটা কি পি এটা কি এন। পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহীকে আমি যদি কোনোভাবে সংযোগ দিতে পারি সেটা হবে আমার কি ডায়োড। আর ডায়োডের ক্ষেত্রে আমার দুইটাকে তুমি সংযোগ দিতে হলে মাঝে তো কিছু থাকে নাকি, একবারে জোড়া লাগে যায় না। তো এই মাঝের যে অঞ্চলটা সেটা আমার কি ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। ফরওয়ার্ড বায়াস দিলে ডিপ্লেশন লেয়ারটা কি কমে যাবে, আর রিভার্স বায়াসের ডিপ্লেশন লেয়ারটা কি বলতো বেড়ে যাবে, এটা মনে রাখতে হবে। আর এই ডায়োডটা, ডায়োডটা আমরা কি বলবো বলতো, ডায়োড ব্যবহার করবো হলো কি বলতো রেকটিফায়ার হিসেবে। ডায়োড ব্যবহার করবো কি হিসেবে বলতো, রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, রেকটিফায়ার হিসেবে। ডায়োডকে মনে রাখবা, ডায়োডকে মনে রাখবা, এখানে ডায়োডকে মনে রাখবো কি বলতো রেকটিফায়ার, ডায়োড রেকটিফায়ার, ডায়োড কি বলতো ডায়োড রেকটিফায়ার, রেকটিফায়ার বা কি বলতো একমুখীকরণে ব্যবহার করা হয়, একমুখীকরণে। অর্থাৎ কি বলতো, অর্থাৎ এসি কে মানে অল্টারনেটিং কারেন্টকে কি করে বলতো ডাইরেক্ট কারেন্ট ডিসি তে রূপান্তর করে, রূপান্তর করে। এসি কে ডিসি তে রূপান্তর করে, এসি কে কি করে বলতো ডিসি তে রূপান্তর করে, এসি কে কি করে বলতো ডিসি তে রূপান্তর করে, এসি কে ডিসি তে রূপান্তর করে, ঠিক আছে? এসি কে কি করে বলতো ডিসি তে রূপান্তর করে। তার মানে বুঝছো ডায়োড। তো এখন দেখো আমরা ডায়োডের কিছু এমসিকিউ সলভ করব। দেখো একটা ডায়োড মানে কি পিএন জাংশন, তাহলে কয়টা অর্ধপরিবাহী ব্যবহার হচ্ছে বলতো, দুইটা অর্ধপরিবাহী ব্যবহার করা হয়েছে না, একটা কি পি টাইপ অর্ধপরিবাহী আর একটা কি বলতো এন টাইপ অর্ধপরিবাহী। দেখো ডায়োডের ব্যবহার এই যে এটা ডি নাম্বার প্রশ্ন অনেক আসতো, এই এখন তো এটা আসবে না, কারণ এটা তোমার এত ব্যাখ্যা তো আর তোমাকে দেওয়া লাগবে না, ঠিক আছে? এই ফরওয়ার্ড বায়াস হলে আমার কারেন্ট পাস হবে, রিভার্স বায়াস হলে কি কারেন্ট পাস হবে না, তাই তো? সো এই জিনিসগুলো আমাদের কিন্তু বইয়ে লেখা আছে। দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটি 5-6 সালে একটা কোশ্চেন দেখি, অর্ধপরিবাহী ডায়োড তৈরি করার জন্য প্রয়োজন, তাহলে আমাদের কি বলতো
অর্ধ পরিবাহী ডায়োড তৈরি করার জন্য প্রয়োজন। কি প্রয়োজন? একটা পি টাইপ আর একটা কি বলতো এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে কোনটা মিলে বলতো? 2n টাইপ সেমিকন্ডাক্টর, এটা কি হবে? এটা কি হবে? হবে না। 2p টাইপ এটা হবে না। 2p টাইপ অ্যান্ড 1n টাইপ, তার মানে এটা তো ট্রানজিস্টর হয়ে গেছে। দেখো 1p টাইপ আর কি 1n টাইপ, তাহলে আমার মানে কি বলতো এই ডি নাম্বারটা কি রাইট। তাহলে ডায়োড তৈরি করার জন্য কয়টা সেমিকন্ডাক্টর লাগবে ভাইয়া? ডায়োড তৈরি করার জন্য তোমার 2টা সেমিকন্ডাক্টর লাগবে। একটা কি বলতো 1p টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা কি বলতো 1n টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, 1p টাইপ আর একটা কি বলতো 1n টাইপ। তারপর আসো, ব্যাটারি ধনাত্মক প্রান্ত যখন পিএন জাংশনের পি প্রান্তে, এই যে ব্যাটারি যদি আমার পি টাইপ, দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এটা দেখো এই যে পি ব্যাটারি কোথায় বলতো? প্লাসে, আর এন কি মাইনাসে, তাহলে সেটা হচ্ছে কি বলতো ফরওয়ার্ড। আর পি যদি ব্যাটারি কি মাইনাসে আর এন যদি ব্যাটারি কি প্লাসে, তাহলে সেটা হবে কি বলতো রিভার্স। পিএন জাংশনের পি প্রান্ত প্লাসে, পি পি এন এন, তার মানে কি হবে বলতো ফরওয়ার্ড। উল্টা হলে কি রিভার্স, তাই তো? সো এখানে কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে পি প্রান্ত, ডায়োডের পি প্রান্তে মানে ব্যাটারি ধনাত্মক প্রান্ত কোথায় আছে বলতো? পি প্রান্তে আছে না? ব্যাটারি ধনাত্মক প্রান্ত আছে কোথায় বলতো? পি প্রান্তে। এবং ঋণাত্মক প্রান্ত আছে কোথায় বলতো? এন প্রান্তে। তাহলে আমাদের ডায়োডটা কি হবে বলতো? ফরওয়ার্ড নাকি রিভার্স? বলো, এটা বলো, ফরওয়ার্ড নাকি মানে সম্মুখ বায়াস, নাকি তোমার পশ্চাৎমুখী বায়াস, নাকি নিরপেক্ষ বায়াস, নাকি শূন্য বায়াস? নিরপেক্ষ বা শূন্য বায়াস তো নাই। বি আর ডির মধ্যে কোনটা হবে অ্যান্সার? বলো, বি এবং ডির মধ্যে কোনটা হবে অ্যান্সার? কি হবে বলতো? সম্মুখ বায়াস হবে। কি হবে? সম্মুখ বায়াস হবে। কি হবে? সম্মুখ বায়াস হবে। ওকে, তারপর আসো, কেউ কেউ উল্টাপাল্টা কমেন্ট করতেছো দেখতেছি। উল্টাপাল্টা কমেন্ট করো না ভাইয়া, তোমাদের জন্য যতটুকু দরকার, যা দরকার সেটা পড়াচ্ছি। এটা আমরা কিন্তু একাডেমিকে পড়াচ্ছি না, যার জন্য আমার কি বলতো ডিটেলসে, একাডেমিক হলে তো আমি ডিটেলসে পড়াইতাম। অলরেডি দেখবা এই যে আমার যে চ্যানেল আছে, আমার যে চ্যানেল ইউটিউব চ্যানেল, দেখো ইউটিউবে যাও, ইউটিউবে গেলে তুমি আলটিমেট ফিজিক্স লিখে সার্চ দিলেই হবে। ULTIMATE, আলটিমেট ফিজিক্স। আলটিমেট ফিজিক্স, এই যে দেখো চ্যানেল চলে আসছে আলটিমেট ফিজিক্স। তো আলটিমেট ফিজিক্সে যাবা। আলটিমেট ফিজিক্সে তুমি যদি যাও তাহলে এখানে দেখবা এই যে দেখো 2 দিন আগে আমি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের বেসিক টু অ্যাডভান্স ক্লাস দিছি। সেই ক্লাসের ডিউরেশন কয় মিনিট ভাইয়া বলো তো? দেখো তো 7 ঘন্টা 35 মিনিট। 7 ঘন্টা কয় মিনিট? 35 মিনিট। কিন্তু এটা আমি 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দেবো। এটা তো একাডেমিক ক্লাস, একাডেমিক ক্লাসের ডিটেলস পড়ানো হয়। তো অ্যাডমিশন ক্লাসে ডিটেলস পড়াইলে হবে? অ্যাডমিশন ক্লাসে কিন্তু ডিটেলস পড়ানো যাবে না। এইখানে দেখবা যে প্লে লিস্টে তুমি যদি যাও, এখানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্লে লিস্ট আছে। খুবই মানে খুবই, আমি মেডি ফিজিক্স কিন্তু শুরু করেছি, অলরেডি 2টা অধ্যায় দিয়েছি। প্রতি সপ্তাহে 2টা 3টা করে ক্লাস দিব। আবার একটু খেয়াল করে দেখো, এই যে ডাবি, দেখবা ডাবি 23 বছরের অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভ, হাতে কলমে ক্যালকুলেশন। সো ভাই এখানে তুমি যদি যাও, ঠিক আছে, এখানে তুমি এই সিরিজটা যদি দেখো, তুমি যখন যেই অধ্যায়টা পড়বা সাথে সাথে কি করবে বলতো? এই সিরিজটা কিন্তু পড়তে হবে। সাথে সাথে দেখো এই যে সিরিজটা, এই যে ভেক্টর, তারপর নিউটনের বলবিদ্যা, আকাশ শক্তি ক্ষমতা, ঠিক আছে, দেখো খেয়াল করে মহাকর্ষ বিকর্ষ পদার্থের গাণিতিক ধর্ম, তোমাদের শর্ট সিলেবাসে যে 14টা অধ্যায় সেটা দেওয়া আছে, এবং লাস্ট বছরের কোশ্চেনটাও কিন্তু আলাদাভাবে করে দেওয়া, সলভ করে দেওয়া আছে। তুমি একটা অধ্যায় শেষ করছো, তোমার কাজ হবে সাথে সাথে কি বলতো এখান থেকে একটা ক্লাস দেখা। তাহলে তুমি কি বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় 23 বছরের প্রশ্নের কি বলতো তুমি সলভ পাবা, পাশাপাশি কিভাবে হাতে কলমে ক্যালকুলেশন করবা সেটাও কিন্তু তোমার হয়ে যাবে। সো তোমরা জাস্ট এই যে আলটিমেট ফিজিক্স, ঠিক আছে, আলটিমেট ফিজিক্স লিখে সার্চ করলেই হবে, চ্যানেলটা চলে আসবে, সাবস্ক্রাইব করে রাখবা। আমি রেগুলার কিন্তু এই চ্যানেলে ক্লাস দিচ্ছি, এবং অ্যাডমিশনের খুবই গুরুত্বপূর্ণ যত ক্লাস দরকার ভাইয়া সেই ক্লাসগুলো ইনশাআল্লাহ তোমাদের এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো চলো যেটা পড়ছিলাম, যে ডায়োড বিমুখী বায়াস হলে নিঃশেষিত স্তর, এটা কি হবে? আমরা জানি সম্মুখী বায়াস হলে নিঃশেষিত স্তর কি বলতো কমে যায়, আর বিমুখী হলে কি বলতো বেড়ে যায়। তার মানে কি হবে বলতো এখানে বৃদ্ধি পাবে। কি হবে বলতো অ্যান্সার? বৃদ্ধি পাবে। তারপর আসো, নিচের কোনটি এসি কে ডিসি তে রূপান্তর করে? এই এসি কে ডিসি তে রূপান্তর করে কে বলতো? তোমরা জানো সেটা কি বলতো? ডায়োড। এসি কে ডিসি তে রূপান্তর করে কে?
এসি কে ডিসি তে রূপান্তর করে কে বলো তো? ডায়োড। এসি কে ডিসি তে রূপান্তর করে কে? ডায়োড। তারপরে আসো, নিচের কোনটি ডায়োডের সম্মুখ যোগ নির্দেশ করে? এইবার দেখি, এইবার আসো কোনটা হবে আনসার বলো? এ বি সি ডি। ঠিক আছে, এইটাই আনসার করো। ঠিক আছে, এইটাই আনসার করো। এটা দিনাজপুর বোর্ড 23 সালে আসছে, এটাই আনসার করো দেখি। অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আসে সেইগুলোই পড়াইতেছি। আমি তো অনেক ডিটেলসে পড়াচ্ছি না, জাস্ট বেসিক কোশ্চেনগুলো আসে, সো বেসিক কোশ্চেনগুলো পড়াচ্ছি। ট্রান্সফরমার তোমার ভোল্টেজ কম বেশি করে, কিন্তু এসি কে ডিসি করে কে? মানে দিক পরিবর্তনকে তোমার একমুখীকরণ করে কে? সেটা আমার কি বলতো? ডায়োড। আর ট্রান্সফরমার তো অন্য জিনিস, ওটা কম ভোল্টেজকে বেশি করতেছে, বেশি কে কম করতেছে। বলো এটা হবে কি? দেখো তুমি এটা কিভাবে বুঝবা? দেখো এই যে ডায়োডের সিম্বল আছে, এটা কি বলতো? প্লাস, এটা কি মাইনাস? দেখো প্লাস ব্যাটারি কি বলতো? বেশিতে না, আর মাইনাস কি বলতো? কম ভোল্টেজে। তাহলে প্লাস যদি আমার বেশি ভোল্টেজে থাকে, আর মানে প্লাসে থাকে, আর কম মাইনাস যদি কম ভোল্টেজে থাকে, সেটা আমার কি বলতো? ফরওয়ার্ড ব্যাস। সেটা আমার কি বলতো? ফরওয়ার্ড ব্যাস। দেখো এটা কি বলতো? প্লাস, এটা কি মাইনাস? এটা কোথায় আছে বলতো? মাইনাসে আছে। এটা কি বলতো? প্লাস আছে, তার মানে এটা কি বলতো? রিভার্স। তার মানে এটা হবে না। এটা দেখো প্লাস, এটা কি বলতো? মাইনাস। দেখতেই পাচ্ছ, জিরো কি বেশি না, আর ওয়ান মাইনাস ওয়ান কি কম, তার মানে কি প্লাস কম ভোল্টেজে আছে, তাহলে কি হবে? হবে না। তারপর দেখো এটা কি প্লাস, এটা কি বলতো? মাইনাস। তোমার প্লাস যদি দুইটা ভোল্টেজ, দুই পাশে যে ভোল্টেজ কম ভোল্টেজে থাকে, তার মানে সেটা হবে কি বলতো? রিভার্স। এটাও কি বলতো? আমাদের রিভার্স। এখানে দেখো প্লাস এক ভোল্টেজে আছে, মাইনাস মাইনাস ওয়ান ভোল্টেজে আছে, তার মানে এটা কি প্লাস কি বেশি ভোল্টেজে আছে, মাইনাসটা কি বলতো? কম ভোল্টেজে আছে, তাহলে এটি হবে কি বলতো? আমাদের ফরওয়ার্ড বায়াস। বুঝছো? বুঝছো কিনা বলো? খুব সহজে আমরা কিন্তু বায়াসটা নির্ণয় করতে পারবো। প্লাস যদি কি বলতো? বেশি ভোল্টেজে, আর মাইনাস যদি মাইনাস প্রান্ত যদি কম ভোল্টেজে থাকে, সেটা আমার হবে কি বলতো? ফরওয়ার্ড বায়াস। সেটা হবে কি বলতো? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। তারপর আসো কি বলছে? পিএন জাংশনের সংযোগ স্তরে ডিপ্রেশন স্তরের সৃষ্টির কারণ কি? দেখো কোন কোন, জাহাঙ্গীরনগরে আসছে, তোমার আরইউসি রাজশাহীতে আসছে, তোমার জিএসটিতে আসছে, বুয়েটে আসছে, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছে। ঠিক আছে, এটা কি বলতো? হোলের তারণ, ইলেকট্রনের তারণ, আদান বাহকের ব্যাপন, আর কি অপদ্রব আয়ন। এটা কি হবে বলতো? মনে রাখবা এটা, যে আদান বাহকের ব্যাপনের জন্য, আদান বাহকের কি ব্যাপনের জন্য আমার কি হয় বলতো? ডিপ্লেশন স্তর সৃষ্টি হয়। আদান বাহকের কি বলতো? ব্যাপনের জন্য ডিপ্লেশন স্তরের সৃষ্টি হয়। তারপরে আসো যে ট্রানজিস্টর এবং কি বলতো তোমার গাণিতিক সমস্যাগুলো, ট্রানজিস্টর রিলেটেড যে সমস্যাগুলো আছে সেটা। এখন বলো এই পর্যন্ত, এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা? সবাই একটু কমেন্ট করো তো ভাইয়ারা, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো এই পর্যন্ত তোমরা বুঝছো কি না, বুঝছো কি না এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো? ওকে, এমডি জি আর বুঝছি ব্রো, থ্যাংক ইউ ব্রো। ব্রো না ব্রো, এখন দুনিয়াটাই চলতেছে কি বলতো? ব্রো এর যুগ। কি হয়েছে? ওকে ব্রো, ইয়েস ব্রো। ঠিক আছে, তোমাকে যদি বলে যে তুই ভালো করবি কিনা, ইয়েস ব্রো। তুই খারাপ করবি কিনা, ইয়েস ব্রো। তুই মারামারি করবি কিনা, ইয়েস ব্রো। যাবি কিনা, ইয়েস ব্রো। ব্রো মানে আর কি রে ভাই, কবে যেন ব্রো ব্রো করতে করতে তোর বাপ প্রেও কয়া ফেলাবি ব্রো। ঠিক আছে, এইরকম একটা অবস্থা হয়ে গেছে দুনিয়াটা। কি একটা অবস্থা, নিজের বাপকেও অনেকে বলে ফেলায় ব্রো বলে, ওই না সরি। ঠিক আছে, আমার এক স্টুডেন্ট মেসেজ দিচ্ছে, তার বাপ মানে ব্রো লিখবে একজনকে, তার বাবার নাম্বারে মেসেজ দিচ্ছে, এই জন্য এই কথাটা বললাম কি ব্রো। পরে দেখে যে তার বাবা মেসেজটা দেখার পরে
সে নিজেই লজ্জা পাইয়া সে আর কোনো উত্তর দেয় নাই, বুঝছো? কিরে পরে সে সিন করছে, আরে কাকে মেসেজ দিছি, এখন দেখে যে তার ভাবিকে মেসেজ দিছে। ঠিক আছে, কি মেসেজ দিছে ব্রো, মানে ঠিক আছে। আচ্ছা, এমডিজিআর জীবনের প্রথম লাইভ ক্লাসে ফাজলামি করতে এসে ক্লাস করতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, প্রাউড প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। ঠিক আছে, এটাই আমাদের পাওয়া। ওকে, ওকে। তো আসো ট্রানজিস্টর ভাইয়া। তো ট্রানজিস্টর কি বলতো, এটাও একটা ইলেকট্রিক ডিভাইস। ডায়োড যেরকম একটা ইলেকট্রিক ডিভাইস ছিল, এখানে ট্রানজিস্টরটাও কি ভাইয়া ইলেকট্রিক ডিভাইস। ওকে, আমরা মজা করছি, এখন আমরা পড়বো। তো ট্রানজিস্টরটা কি বলতো, একটা ইলেকট্রিক ডিভাইস, যেখানে কি বলতো দুইটা পি টাইপের মাঝে একটা এন টাইপ, অথবা দুটি এন টাইপের মাঝে একটা পি টাইপ রেখে পরস্পরকে সংযোগ করা হয়। তাহলে আমাদের ট্রানজিস্টর দুই ধরনের হয়, একটা কি বলতো, একটা হলো তোমার পি এন পি, আর একটা কি বলতো, আর একটা হলো তোমার এন পি এন। ঠিক আছে, একটা পিএনপি আর একটা কি বলতো এনপিএন। ঠিক আছে, পিএনপি আর একটা কি বলতো পিএনপি আর একটা কি বলতো এনপিএন। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই যে পিএনপি বা এনপিএন, এটাকে আমরা কি বলতো বক্স আকারেও লিখতে পারি, বক্স আকারেও লিখতে পারি। কিরকম বা বক্স আকারে, দেখো বক্স আকারে এরকম পি, দেখো পি এন পি এন পি, এখানে কি বলতো এন পি, এটা কি এন। ঠিক আছে, এই যে একটা পিএনপি বা এনপিএন যাই বলো না কেন, তিনটা পার্ট তো নাকি। এই প্রথম পার্টটা আমার কি বলতো, এটা আমার কি বলতো ইমিটার। ঠিক আছে, আমি যদি আবার নিচে আঁকাই, ঠিক আছে, প্রথম যে পার্টটা, ঠিক আছে, প্রথম পার্টটা, ঠিক আছে, পি এন পি, ধরো পিএনপি বা এনপিএন যেটাই বলো না কেন, আমি এইভাবে লিখি, এইভাবে লিখি, তাহলে তোমরা বুঝবা। এখানে দেখো এটা কি বলতো আলটিমেটলি, এটা হলো আমাদের কি ইমিটার, এটা কি বলতো বেস, এটা কি বলতো কালেক্টর। সো এখানে দেখো পিএনপির ক্ষেত্রে পি এন পি, আর এনপিএন এর ক্ষেত্রে কি এন পি এন। তার মানে আমার একটু খেয়াল করে দেখো সবাই, যে এনপিএন এর ক্ষেত্রে ইমিটার কি বলতো এন টাইপ, বেস কি পি টাইপ, এবং কালেক্টর কি বলতো এন টাইপ। ইমিটার এবং কালেক্টর কি বলতো একই ধরনের কি বলতো একই টাইপের অর্ধপরিবাহী হয়। ইমিটার এবং কি কালেক্টর, ইমিটার এবং কি কালেক্টর, আবার বলছি ইমিটার এবং কালেক্টর একই ধরনের। পি এনপির ক্ষেত্রে দেখো এখানে, এখানে দেখো, বুঝছো, ইমিটার বেস কালেক্টর, ইমিটার বেস কালেক্টর। ঠিক আছে, ইমিটার বেস কালেক্টর, তাই তো। এই যে ইমিটারটা এখানে দেখো, এইখানে এইটা যুক্ত হবে কি বলতো, এই ইমিটার এবং বেস এটা যুক্ত হবে কি বলতো ফরওয়ার্ড বায়াসে, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। আর কালেক্টর এবং বেস, কালেক্টর এবং বেস, এই কালেক্টর এবং বেস এটা যুক্ত হবে কি বলতো রিভার্স বায়াস, রিভার্স বায়াস। ঠিক আছে, ইমিটার এবং বেস যুক্ত হবে কি ফরওয়ার্ড বায়াসে, আর কালেক্টর বেস যুক্ত হবে কি বলতো রিভার্স বায়াস। আর বেজের কাজ হলো তাদের মাঝে সংযোগ স্থাপন করা, তাই তো। তাহলে ইমিটার যুক্ত হবে কিসে বলতো, আবারও বলছি ইমিটার যুক্ত হবে কি ফরওয়ার্ড বায়াসে, কার সাথে বায়াস এই বেজের সাথে। কালেক্টর যুক্ত হবে কি বলতো রিভার্স বায়াসে, কার সাথে বলতো আমাদের এখানে কার সাথে বেজের সাথে, তাই তো। সো এখানে এনপিএন বা পিএনপি তুমি যাই বলো না কেন, তো এনপিএন ইমিটার এবং কালেক্টর কি হবে বলতো একই ধরনের। দেখো এনপিএন এখানে কি এন ইমিটার, আবার এই পাশে এন কি বলতো আমাদের কি বলতো কালেক্টর। এই এনটা যুক্ত হবে কি বলতো ফরওয়ার্ডে, এই এনটা যুক্ত হবে কি বলতো রিভার্সে। আবার পিএনপির ক্ষেত্রে দেখো পি ইমিটার, আবার এই পি বলতো কালেক্টর। এই পি যুক্ত হবে কি বলতো ফরওয়ার্ডে, এই পি যুক্ত হবে কোথায় বলতো রিভার্সে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, যদি আমি এগুলার এগুলার যদি প্রতীক আঁকাই ভাইয়া, প্রতীক, প্রতীক, আমি প্রতীক দেখি, এটা আমাদের কি বলতো ইমিটার, এটা হলো কি ইমিটার। এখানে যদি আমাদের এনপিএন হয়, এটা যদি তোমার কি হয় এনপিএন, তাহলে এনপিএন হলে কি হবে বলতো এখানে, এনপিএন হলে এখানে তোমাদের যেটা হবে সেটা হলো এনপিএন। ঠিক আছে, সো এটা কি হবে বলতো, তাহলে ইমিটার দিয়ে কারেন্টটা বের হবে, ইমিটার, এটা কি বেস, এটা কি বলতো কালেক্টর। সো ইমিটারের কারেন্ট কি বলতো আইই, এটার কারেন্ট কি বলতো আইবি, এটার কারেন্ট কি বলতো আইসি। এই ইমিটার আর কালেক্টর কারেন্ট মিলে আই দিয়ে বের হবে। যদি এরকম হয় ভাইয়া,
যদি এরকম হয় পিএনপি হয়, তাহলে কি হবে? পিএনপির ক্ষেত্রে কারেন্ট কি ঢুকবে, তার মানে আইই ঢুকবে, ঠিক আছে, আইবি কি এবং আইসি বের হবে, তাই তো? সো এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের ইমিটার দিয়ে কারেন্ট বের হইলে এনপিএন, আর যদি ইমিটার দিয়ে কারেন্টটা ভিতরে ঢুকে সেটা আমার কি বলতো পিএনপি, সেটা কি হয় বলতো পিএনপি, বুঝছো, পিএনপি। তাহলে দেখো আলটিমেটলি আমার এখানে কি পাচ্ছি, আমি যে সূত্রটা পাচ্ছি সেই সূত্রটা কি বলতো, যে ইমিটার কারেন্ট, কালেক্টর প্লাস বেস কারেন্ট মানে ইমিটার, অথবা ইমিটার কারেন্ট ভেঙে কি দুটা হচ্ছে, অর্থাৎ ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু কি বলতো বেস কারেন্ট প্লাস কি বলতো কালেক্টর কারেন্ট, ঠিক আছে, এই যে এটা ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু কি বেস কারেন্ট প্লাস কি বলতো কালেক্টর কারেন্ট, বুঝছো? সো এখানে দেখো জাস্ট নর্মাল বেসিক জিনিস, এখানে আমার কি একটা ট্রানজিস্টর মানে কি বলতো, একটা ট্রানজিস্টর মানে হলো তোমার এখানে কি হবে, এখানে তুমি পাবা হলো কি বলতো টু ডায়োড, না টু ডায়োড, টু ডায়োড, ওয়ান ট্রানজিস্টর ইজ ইকুয়াল টু কি বলতো টু ডায়োড, ওয়ান ট্রানজিস্টর সমান সমান কি বলতো টু ডায়োড, মনে থাকে জানো কি কি বলতো টু ডায়োড। দেখো এই যে এনপি, এনপি একটা ডায়োড, আবার কি বলতো পিএনপি একটা, পিএন একটা ডায়োড, এখানে একটা ডায়োড এনপি ডায়োড, এখানে কি বলতো পিএন ডায়োড, ঠিক আছে, তার মানে পি এখানে কমন, এখানে কি বলতো এই যে একটা ডায়োড, আবার কি এই যে একটা ডায়োড, ঠিক আছে, একটা দুইটা ডায়োড, তার মানে আমাদের ট্রানজিস্টরে কয়টা ডায়োড ব্যবহৃত হয়, ওয়ান ট্রানজিস্টর, ওয়ান ট্রানজিস্টর, ট্রানজিস্টর, তার মানে কি বলতো টু ডায়োড, এবং কয়টা তোমার সেমিকন্ডাক্টর বলতো তিনটা, তিনটা কি বলতো সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, তিনটা সেমিকন্ডাক্টর, তাই তো? এখানে কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর নিয়ে অনেক কিছু আছে, তো আমাদের এত কিছু দরকার নাই, জাস্ট এই জিনিসগুলো আমরা জানবো। এই ডায়োড, এই ট্রানজিস্টর কি হিসেবে ব্যবহৃত হয় বলতো, ট্রানজিস্টর কি হিসেবে ব্যবহৃত হয়, ট্রানজিস্টর, ট্রানজিস্টর আমাদের কি বলতো বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়, কি হিসেবে বলতো বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। মানে বিষয়টা হলো যে তুমি এই যে ধরো আস্তে কথা বলবা, সাউন্ড বাড়া দিলে কি জোরে শোনা যাবে, ভলিউম, মোবাইলে ভলিউম বাড়া দিতেছো জোরে শুনতে পাচ্ছ, লাউড দিলে কি জোরে শুনতে পাচ্ছ, মানে কি তুমি মানে ছোট সংকেতকে বড় করতেছো, বিবর্ধন করতেছো। এবং আরেকটা হলো কি বলতো, আরেকটা হলো তোমার সুইচ হিসাবে, এটা এক নাম্বার, দুই নাম্বার কি বলতো সুইচ হিসাবে, মানে অন অফ হয় সুইচ হিসাবে, সুইচ হিসাবে। তো আমাদের দুইটা কাজে ব্যবহৃত হচ্ছে, একটা কি বিবর্ধক হিসাবে আর একটা কি বলতো সুইচ হিসাবে, মনে রাখবা। তো একটু খেয়াল করে দেখো এখানে যদি আমি সূত্রগুলো দেখি, একটু আগে আমি কি পাইলাম বলতো সূত্রাবলী, এই অর্ডার কি বলতো সব সূত্রাবলী আমি যদি লিখি একসাথে, কয়েকটা সূত্র আছে, জাস্ট সূত্রাবলী লিখে আমরা কয়েকটা ম্যাথ করব। ফার্স্ট অফ অল কি বলতো আমরা কি পাইলাম, আই ই ইজ ইকুয়াল টু কি বলতো আইসি প্লাস কি আই বি, ঠিক আছে, আমাদের তো প্রবাহ মাত্রা সময় যে আমাদের সমষ্টি আর কি আই, একটু আগে দেখছি আমরা। তারপরে আসে আমাদের কি প্রবাহ বিবর্ধন, প্রবাহ বিবর্ধন, প্রবাহ বিবর্ধনকে প্রকাশ করা কি দিয়ে আলফা দিয়ে, তার মানে আমাকে আলফা ইজ ইকুয়াল টু কি বলতো, আলফা ইজ ইকুয়াল টু কি হবে বলতো, এখানে আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই কত আইই, আইসি মানে কি বলতো এখান থেকে কি লেখা যায় আইই মাইনাস আইবি না, তার মানে এই যে আইসি বের করলে অনেক সময় তো আইসির মান দেওয়া থাকে না, তাহলে কি আইই মাইনাস কি আইবি বাই কত বলতো আইই, ঠিক আছে, আইই, ওকে, অর্থাৎ 1 মাইনাস আইবি বাই আই, তাই তো? যাই হোক এখান থেকে আমরা কি বলতো প্রবাহ লাভের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, সেটা কি বিটা বাই কত 1 প্লাস বিটা, এখানে বিটাটা কি বলতো প্রবাহ লাভ, তাহলে আমরা কি লিখতে পারি প্রবাহ লাভ, প্রবাহ লাভ, প্রবাহ লাভ কি বলতো বিটা, বিটা ইজ ইকুয়াল টু কি বলতো, বিটা ইজ ইকুয়াল টু কি এটার মতোই, জাস্ট কি হবে আইসি বাই কত আই বি, আইসি বাই কত আই বি, ঠিক আছে, এখানে আইসির মান না দেওয়া থাকতে পারে, আইবির মানও না দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আইসি ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো আইই মাইনাস কত আইবি, এখানে আইবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আইবি ইজ ইকুয়াল টু লেখা যায় আইই মাইনাস কি বলতো আইসি, ঠিক আছে। সো তোমাকে কখনোই এরকম থাকবে না যে তোমার আইবির মান দেওয়া থাকবে না বা আইসির মান দেওয়া থাকবে না, এরকম না, যে কোনো একটার মান হয়তো বা দেওয়া থাকবে না, ঠিক আছে। সো ধরো আমাদের যে কোনো একটা মনে করো আইসির মান দেওয়া নাই, আমাকে আইবির মান দেওয়া আছে, তাহলে এটা হবে, ঠিক আছে, ওকে। তো আসো এটার সাথে আমার কি বলতো আলফার কি সম্পর্ক, বিটা ইজ ইকুয়াল টু, বিটা ইজ ইকুয়াল টু কত বলতো, বিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে
যে আলফার সাথে যে রিলেশন সেটা কি বলতো, বিটা ইজ ইকুয়াল টু কত, বিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে হবে আলফা বাই কত 1 মাইনাস আলফা। আলফা কি আমাদের বলতো, আলফা হলো প্রবাহ বিবর্ধন, আমরা কি তারপরে কি প্রবাহ লাভ করলাম। এখন আসো আমাদের আর দুইটা জিনিস শিখবো আমরা, সেটা কি বলতো, জাস্ট মনে রাখবো, সেটা কি বলতো, ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন, ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন, ভোল্টেজ লাভ, ভোল্টেজ লাভ, ভোল্টেজ লাভ, ভোল্টেজ লাভ, ঠিক আছে, কি বলতো, ভোল্টেজ লাভ, ভোল্টেজ লাভ ইজ ইকুয়াল টু কি বলতো, ভোল্টেজ লাভ বি এ ইজ ইকুয়াল টু আমাদের কি বলতো, ভোল্টেজ লাভ হলো তোমার বিটা ইন্টু কত আউটপুট রোধ বাই কত ইনপুট রোধ, ঠিক আছে। তারপরে আসে কি আমাদের কি বলতো ক্ষমতা, এগুলো থেকে প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, বাট আমি লিখে দিচ্ছি যেহেতু তোমাদের বইয়ের সূত্র আছে। ক্ষমতা লাভ, ঠিক আছে, কি বলতো পাওয়ার গেইন, পাওয়ার গেইন, পি এ ইজ ইকুয়াল টু কি আমাদের, পি এ ইজ ইকুয়াল টু বিটা স্কোয়ার ইন্টু কত আর এল বাই কত আর ইন, ইনপুট, তাই বিটা স্কোয়ার মানে বিটা ইন্টু কত বিটা আর এল বাই আর এন, ওইটা হবে কি বিএ, তার মানে এখানে আমি পি এ ইজ ইকুয়াল টু কি পাবো, এটাকে যদি আমি ভাঙি তাহলে কত বিটা ইন্টু কত বলতো বিএ। সো এই রিলেশনগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, এই রিলেশনগুলো মনে রাখতে হবে। আর একটা কি বলতো আমাদের গতীয় রোধ, গতীয় রোধ মানে কি, রোধের পার্থক্য যেটা ডেল আর, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কত ভি বাই আই, এখানে কি দুইটা ভোল্টেজ থাকবে, মানে ভোল্টেজের পার্থক্য নিবা, দুইটা কারেন্টের পার্থক্য নিবা, তাহলে হয়ে যাবে ডেল বি বাই কত ডেল আই, এটা হবে কি ডেল আর। এই অধ্যায়ের এই সূত্রগুলোই আসে সাধারণত, এখান থেকে আমাদের মাঝে মধ্যে দুই একটা কোশ্চেন আসে। দেখো আমরা যদি একটু দেখি যে একটি ট্রানজিস্টরে, দেখো আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবো, এখন কয়েকটা কোশ্চেন সলভ করবো। দেখো একটি ট্রানজিস্টরে কয়টি পিএন জাংশন রয়েছে, পিএন জাংশন মানে কি ডায়োড, একটা ট্রানজিস্টরে কয়টা ডায়োড থাকে ভাইয়া, দুইটা, তাহলে আমার অ্যান্সার কি হবে বলতো 2টি। একটি ট্রানজিস্টরে কয়টি ডায়োড থাকে বলতো 2টি, একটি ট্রানজিস্টর কয়টি ডায়োড থাকে 2টি। তারপর আসো একটি ট্রানজিস্টর সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল, সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল হবে কি বলতো বেস, ঠিক আছে, বেস সবচেয়ে কি বলতো কম ডোপায়িত অঞ্চল। তারপরে আসো কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের ইনপুট ও আউটপুট সিগন্যালের মধ্যকার দশা পার্থক্য কত, এটার দশা পার্থক্য ইনপুট আউটপুট, কারণ আমাদের কি বলতো 180 ডিগ্রি, মনে রাখবা এটা, হ্যাঁ, অ্যাম্প্লিফায়ারের ইনপুট ও আউটপুট সিগন্যালের মধ্যে দশা পার্থক্য কত বলতো 180 ডিগ্রি। কতগুলো আসছে দেখছো, কতগুলোতে আসছে, নর্মাল কোশ্চেন। এবার আসো আমরা কয়েকটা ম্যাথ করব, ঠিক আছে, আমরা কি বলতো কয়েকটা ম্যাথ করব, জাস্ট ম্যাথ করব। দেখো একটু খেয়াল করে ভাইয়া, কয়েকটা ম্যাথ করব আমরা, তার আগে আমরা দেখি কি কি মান দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে এখানে। দেখো দেওয়া আছে কমন এমিটার বিবর্ধক ট্রানজিস্টর সংগ্রাহক প্রবাহ, ঠিক আছে, ট্রানজিস্টরের কি বলছে সংগ্রাহক প্রবাহ কত পাওয়া গেল, এবং পিট প্রবাহ এখানে কি বলতো, এখানে একটা পিট প্রবাহ মানটা এখানে আসে নাই, পিট প্রবাহ মানে আইবি এখানে কত বলতো 0.05 মিলি অ্যাম্পিয়ার, এটা দেওয়া আছে কোশ্চেনে, হ্যাঁ, এটা এখানে মিস্টেক আর কি, যাই হোক ধরে নাও। নিঃসারক প্রবাহ তোমাকে বের করতে বলছে, তাহলে আইসি কত এখানে দেখো তো, আইসি হলো তোমার 0.95 মিলি অ্যাম্পিয়ার, আর আইবি কত, আইবি হলো 0.05 মিলি অ্যাম্পিয়ার। সো ভাই আইই, তাহলে আইই ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, আইই ইজ ইকুয়াল টু, তাহলে আমার কি দুটো যোগ করতে হবে, তাহলে কত 0.95 প্লাস কত 0.05, তুমি যোগ করে দাও, দুটা যোগ করলে কত হবে বলো তো, দুটা যোগ করলে হবে এখানে আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার। সো এটা আমাদের অ্যান্সার, খুব সহজ কোশ্চেন না, একদম সহজ কোশ্চেন। তারপর আসো আমাদের কি আছে, ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ রয়েছে, এর নিঃসারক প্রবাহ কত 1 মিলি অ্যাম্পিয়ার, পিট প্রবাহ দেওয়া আছে কত 0.06 মিলি অ্যাম্পিয়ার, প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে ভাই। তাহলে দেখো একটু খেয়াল করে কি কি দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কি, দেখো এখানে দেওয়া আছে নিঃসারক মানে কি আইই দেওয়া আছে, ঠিক আছে, আইই দেওয়া আছে, তাহলে আইই কত বলতো 1 মিলি অ্যাম্পিয়ার। পিট প্রবাহ, পিট মানে কি ভূমি, আইবি কত বলতো
0.06 মিলি অ্যাম্পিয়ার। তোমাকে বের করতে বলছে কি আলফা ইজ ইকুয়াল টু কত, তোমাকে বের করতে বলছে কি বলতো আলফা ইজ ইকুয়াল টু কত। তোমরা জানো যে আলফা ইজ ইকুয়াল টু কত বলতো আইসি বাই কত আই না, এখানে কি আইসির মান দেওয়া আছে ভাই? নাই। তাহলে আইসি মানে কি? আইসি মানে তো হলো আমাদের কি ইমিটার থেকে বেস বাদ দিতে হবে, তাই না? কারণ ইমিটার ইজ ইকুয়াল টু কত বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। সো আইসি মানে কি বলতো আই মাইনাস আইবি বাই কত আই ই, তাই তো? এখানে আই এর মান কত? আই এর মান হলো 1 মাইনাস আইবির মান কত বলতো 0.06 বাই কত আমাদের আই কত 1। তাহলে দেখো তো 1 থেকে 0.06 বাদ দিলে কত বলতো, তাহলে আমাদের কত 0.94 না, 0.94। তাহলে কত হবে বলতো 0.94 বাই কত 1। এটা কত? এটা মিলি অ্যাম্পিয়ার, নিচেও কত বলতো মিলি অ্যাম্পিয়ার। সো প্রবাহ বিবর্ধন আমার তার কি একক হবে? তাহলে আমাদের অনুপাত না, সমজাতীয় রাশির অনুপাত। তার মানে এখানে কিন্তু কত কোনো একক হবে না, মানে কি 0.94। সো আলফা ইজ ইকুয়াল টু কত 0.94। এটি আমাদের অ্যান্সার। বুঝছো? এই সবাই কি বুঝছো? হ্যাঁ, সবাই কি বুঝছো এটা? তারপর আসো, একটি সাধারণ ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক মানে আলফা দেওয়া আছে, এর প্রবাহ লাভ বিটা কত হবে? ভালো কথা, বিটা বের করতে বলছে, তো বিটা বের করতে বলছে। ওকে, আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু কত আলফা বাই 1 মাইনাস আলফা। সো আলফা কত বলতো 0.98, তাহলে 1 মাইনাস কি বলতো 0.98, তাহলে কত হবে বলতো 0.98 বাই কত বলতো 0.02, তাই না? এখন 0.02, তাহলে নিচে 2 কে যদি আমি ভগ্নাংশ ছাড়াইতে চাই তাহলে আমার নিচে 0.02 মানে কি আমার 100 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 100 দ্বারা যদি গুণ করে দাও তাহলে উপর হবে কত 98, নিচে হবে কত 2, তাহলে আমার কত হবে বলতো আলটিমেটলি কত 49। তাহলে অ্যান্সার কত হবে বলতো 49। তাহলে বিটা কত বলতো 49। দেখছো, এইগুলা যদি আসে অঙ্ক থেকে আমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে, যদিও এখন আসে না, বাট এই টাইপের কোশ্চেন আসতে পারে। ওকে, তো বুঝছো? তাহলে আমাদের টাইপ 4 পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি টাইপ 4 পর্যন্ত ক্লিয়ার হয় সবাই একটু কমেন্টে লেখো যে ডান, T4 ডান। সবাই লেখো T4 ডান, T4 ডান। সবাই একটু কমেন্টে লেখো T4 ডান। সবাই একটু কমেন্টে লেখো T4 ডান। ওকে, জুবাইর আহমেদ সিফাত বলছো T4 ডান, রাশেদুল ইসলাম বলছো T4 ডান, মুনিরা চৌধুরী বলছো T4 ডান। তারপর অরিত্রী অরোরা ডান, আফসানা হক ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর বলছো আর কে কে বলছো, অনেকেই বলছো। তো যাই হোক, তার মানে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। সো আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের মানে সেমিকন্ডাক্টরের পার্ট কিন্তু শেষ, সেমিকন্ডাক্টরের কি বলতো পার্ট শেষ। এখন বাকি আছে কি ভাই আমাদের সংখ্যা পদ্ধতি। এটা আসলে কি বলতো একটা ক্লাসে তো পড়ানো যাবে না, বাট এটা আমি সাজেশন দিয়ে দিই কি কি পড়বা। প্রথমত হলো কি বলতো এটা কি বলতো প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কি বলতো প্রকারভেদ। আমরা জানি নর্মালি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা কি বলতো তোমার পজিশনাল আর একটা কি নন পজিশনাল। আর পজিশনাল হলো 4 প্রকার, বাইনারি, অক্টাল, আমার ডেসিমেল এবং কি হেক্সাডেসিমেল। এই রিলেটেড ওই যে আমার যে চ্যানেল আছে ওই চ্যানেলে দেখবা এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের ম্যারাথন ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে সেটা করে নিতে পারো। বা তোমরা একটু বই পড়লে আইসিটি যেহেতু পড়া জাস্ট একবার রিডিং পড়লেই হবে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এখানে কি বলতো বাইনারি, যোগ ও বিয়োগ। তুমি আইসিটিতে নিজের মতো করে যেভাবে শিখছো, এখন আর নতুন নিয়ম শেখার দরকার নেই, তুমি যেভাবে শিখছো সেভাবে শিখে ফেলবা। আর একটা কি বলতো আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতি আমরা যদি বলি সংখ্যা পদ্ধতি
সংখ্যা পদ্ধতি নর্মালি কি বলতো আমাদের দুই প্রকার। একটা কি বলতো নন পজিশনাল, অস্থানিক আর কি, নন পজিশনাল। আর একটা কি বলতো পজিশনাল, পজিশনাল। এই পজিশনাল আবার কয় প্রকার বলতো? চার প্রকার। পজিশনাল কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার কি বলতো বাইনারি, দুই নাম্বার কি অক্টাল, তিন নাম্বার কি ডেসিমেল, চার নাম্বার কি বলতো এখানে লিখে দিই হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। ওকে, সো বাইনারির বেস কত ভাই? তোমরা জানো বাইনারি বেস হলো 2, ঠিক আছে। অক্টালের বেস কত? 8, 0 থেকে 7 পর্যন্ত। ডেসিমেল মানে কি 0 থেকে 9, 10। হেক্সাডেসিমেল মানে কি বলতো 16, 0 থেকে 9, তারপর কি A B C D E F। এগুলো তোমরা পড়ছো কিনা? আইসিডিতে পড়ছো না ভাই? এই আইসিডিতে পড়ছো কিনা বলো? আইসিডিতে পড়ছো কিনা? পড়ছো কিন্তু। সো এগুলো জাস্ট একটু দেখবা। তারপরে আসে আমাদের কি বলতো লজিক গেট। তো লজিক গেটের ক্ষেত্রে আমাদের গেট, জাস্ট লজিক গেট যদি বলি, লজিক গেট তোমার কয় প্রকার বলতো? লজিক গেট হলো তোমার প্রধানত কি বলতো দুই প্রকার। একটা কি বলতো মৌলিক, মৌলিক। আর একটা কি বলতো তোমার, আরেকটা হলো কি বলতো যৌগিক, যৌগিক। এখন দেখো যৌগিক আবার দুই প্রকার। তোমার কি বলতো একটা কি সার্বজনীন, আর একটা কি বলতো বিশেষ, বিশেষ। আর একটা কি সার্বজনীন, তাই তো? এই মৌলিক গেট কয় প্রকার ভাইয়া? তিন প্রকার। কি কি? একটা হলো অর গেট, আর একটা কি বলতো অ্যান্ড গেট, আর একটা কি বলতো নট গেট। অর গেট মানে কি যোগের কাজ করে, এটা কি বলতো গুণের কাজ করে, এটা কি বলতো তোমার পূরকের কাজ করে, মানে কি বিপরীত করে। সার্বজনীন গেট কয় প্রকার? সার্বজনীন গেট দুই প্রকার। একটা কি বলতো ন্যান্ড, মানে অ্যান্ড কে নটে দিলে, আর একটা কি বলতো নর। আর বিশেষ গেট কয় প্রকার? দুই প্রকার। একটা কি বলতো এক্স অর, আর একটা কি বলতো এক্স অর এর বিপরীত এক্স নর। তো এই জিনিসগুলো জাস্ট মনে রাখতে হবে। এগুলোর উপরও আমার কি ক্লাস নেওয়া আছে, জাস্ট দেখবে। এগুলো তো আইসিডির পড়া, তুমি যা পড়ছো জাস্ট এইটুকুই, মানে বিশেষ কিছু মানে ডিটেলসে অনেক কিছু পড়তে হবে এরকম না, জাস্ট তোমার ফিজিক্স বইয়ে যতটুকু আছে ওইটুকু একটু তোমরা দেখবা, ঠিক আছে। যেমন এই যে বুলিয়ান বীজগণিতিক, এইটার মান কত হবে বলতো? তোমরা জানো ধরো এটা একটা ফাংশন এফ ইজ ইকুয়াল টু কত এ প্লাস কত এ বি। দেখো এখান থেকে কমন যায় কি এ না, 1 প্লাস বি। সো ওই যে তোমার যে সূত্র আছে এ প্লাস 1 বা 1 প্লাস এ মানে কত 1 না, তার মানে কি 1 প্লাস বি মানে কত 1। সো এ ইন্টু 1 মানে কত বলতো আলটিমেটলি এ। সো আমার অ্যান্সার হবে কি বলতো এ, অ্যান্সার হবে কি এ। বুঝছো? এটা ঢাকা ইউনিভার্সিটি তোমার 2324 সালের কোশ্চেন। তারপরে আসো একটি এক্স অর গেট লজিক গেট। এক্স অর মানে কি বলতো এক্স অর গেটের ফাংশন তুমি যদি বলো আউটপুট কি হবে বলতো এ বার বি প্লাস কি বলতো এ বি বার, মানে যদি আমাদের কি হয় বলতো এ এক্সক্লুসিভ অর বি, তাই তো? দেখো এখানে কি গুণ আছে, যোগ আছে, আবার কি বলতো নটও আছে। সো আমাদের কি বলতো এন্ড গেট, অর গেট এবং নট গেট। সো এক্স অর গেটে আমাদের সবকিছু থাকে, বুঝছো? তারপরে আমাদের দেখো বাইনারি সংখ্যা এত হতে এত বিয়োগ করো, মানে কি হবে তাহলে আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে কত 1 0 1 1 0 1 0 1 সংখ্যাগুলো লিখলাম। দেন পরের সংখ্যাটাকে আমি ডান থেকে সাজাবো 1 1 0 0 1। দেখো এক থেকে এক বিয়োগ দেওয়া যায়, এক থেকে এক যদি বিয়োগ দাও তাহলে কত হবে বলতো 0 হবে, হাতে কিছু থাকবে না। এখানে দেখো তোমার কি উপরেটা কি ছোট আছে না, তাহলে এটার সাথে কি বলতো আমাদের উপরের সংখ্যা যদি 0 ছোট হয় তাহলে কি উপরের সাথে তাহলে কি 2 যোগ করতে হবে, বেশ সংখ্যা যোগ করতে হবে। তাহলে কত হলো 2, 0 সাথে 2 যোগ করলে কত 2, 2 থেকে 1 বিয়োগ দিলে কত হবে বলতো 1। যেহেতু তুমি উপরে যোগ করছো তার মানে নিচে কি বলতো তোমার যোগ করতে হবে, নিচে কত 1, এই পাশে এসে 1, আবার 1 থেকে 1 বিয়োগ করলে কত বলতো 0 0, এখানে কি বলতো 0
1 0 1, তাহলে কত হলো 1 0 1, তিনটা 0 1 0। এই দেখো বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার একদম সহজে করা যায়। তারপরে আসো আমাদের এইটা নর্মালি বোঝা যাচ্ছে কি বলতো, এটা কি সমান্তরালে আছে? সমান্তরালে আছে মানে কি যে কোনো একটার মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি বাল্বটা জ্বলবে, যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট অন হয়, সেটা আমার কি বলতো ওয়ার গেট। সো এই যে আমাদের চাবিগুলো যদি সমান্তরালে থাকে মনে রাখবা সেটা কি বলতো ওয়ার গেট, আর চাবিগুলো যদি তোমার কি বলতো শ্রেণীতে থাকতো, একই লাইনে থাকতো, তাহলে সেটা হয়তো কি অ্যান্ড গেট, বুঝছো? সেটা ওয়ার গেট। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমাদেরকে যা যা দরকার, যা যা দরকার পুরোটা মাত্র 1 ঘন্টা 20 মিনিটে পুরো অধ্যায় শেষ করে দিলাম ইনশাল্লাহ। এই টপিকসগুলোর মধ্য থেকেই তুমি সব কমন পাবা। অ্যাডমিশনের পড়াটা তোমাকে পড়তে হবে কিভাবে ভাই? অ্যাডমিশনের পড়াটা পড়তে হবে তোমাকে যা যা আসবে সেগুলোই পড়তে হবে। তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কি কি আসতে পারে। জাস্ট বেসিক কোশ্চেনগুলো বিশ্ববিদ্যালয় হয়ে থাকে। আর এই অধ্যায়টা তোমাদের প্রতি সাজেশন থাকবে, এই অধ্যায়টা বই তোমার কাছে যেই স্যারের বই আছে সেই স্যারের বইটা জাস্ট একটা বার ওই বোল্ড করার যে লাইনগুলো আছে না একটু রিডিং পড়ো। আমার জায়গা থেকে আমি সব লিখে দিয়েছি যদিও, তারপরে তুমি বইটা একটু রিডিং পড়িও, ঠিক আছে? জাস্ট একটা বার রিডিং পড়বা, ঠিক আছে? অল ক্লিয়ার কিনা বলো, এই অল ক্লিয়ার কিনা? জুবাইর আহমেদ সিফাত অল ক্লিয়ার ভাইয়া। রাশিদুল ইসলাম জি ভাইয়া অল অল ডান, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ। ওকে, সবাই বুঝছো? সবাই বুঝছো? ওকে, তো তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ। ফিজিক্সের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা পাবা। আমাদের এই পেইড বেসে যারা আছে তারা তো ক্লাস পাবাই, এই পেইড বেসের ক্লাস শেষ হয়ে গেলে তোমরা কি বলো তো ওপেন ক্লাসও অনেক পাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।